শুরু করছি তোমাদের। Roll 1, Yes, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5. 5 absent. 6, Present, sir. 7. 7, 8, Present, sir. 9, 10, Yes, sir. Roll 10. 11, 12, Yes, sir. 12. 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20. Sir, roll 18 present, sir. Roll 18 present. আচ্ছা 19 আছো, 20, 19 আছো, 20, 21, Yes, sir. Roll 21. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, 7, Yes, sir. 28, 29, Yes, sir. 29. 30, Yes, sir. 31, Yes, sir. 33, 34, Yes, sir. 35, Yes, sir. 35. 35, 33 কি আছো? 36, Yes, sir. 33. আচ্ছা, ঠিক আছে, 36, Sir, 33 আছে. okay, 36, 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 40. 41, Yes, sir. 42, Yes, sir. 42. okay, 44, Yes, sir. 44. 45, Yes, sir. 46, Yes, sir. 46. 47, Present, sir. 47. 48, Yes, sir. 48. 49, Yes, sir. 14. 50. Yes, sir. 13 batch roll 20, 13 batch roll 29. absent roll গুলো একবার কল করছি। Sir, roll 5 present. হ্যাঁ আমি কল করছি, এবার রোল নাম্বার 5 আছো, রোল নাম্বার 9, 11, 19 and 20, 25, 5 present, sir. 25 present, okay, 36, roll 13 batch 20 and 29, okay, তোমাদের লাস্ট ক্লাস। তোমাদের সব ক্লাস শেষ নাকি? Yes, sir. ওকে, এটা কি লাস্ট ক্লাস এখন তাহলে? জি, স্যার। আচ্ছা, আমাদের খুব বেশি কিছু বাকি নেই। আমি তোমাদের শুধু একটা টপিক টোটালি বাদ দিয়েছি, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। আমি ওটা আসলে প্রিপারেশন নিব ভাবছিলাম, বাট ম্যাগনেটিকটা নিয়ে অনেক বেশি করছি, ফলে আর সময় দিতে পারি নাই। সুপার কন্ডাক্টরটা তোমরা এমনিতে একটু দেখে নিও, তোমাদের ইয়েতে ছিল। ছোট টপিক, করেছি। হ্যাঁ একদমই ছোট টপিক, ওই জন্য আমি সবাইকেও দিয়েছিলাম। আসলে একটা জিনিস হলো কি, এই কোর্সটা হচ্ছে অনেক বুঝতেই পারো একটা ওয়াইড সিলেবাস, হ্যাঁ অনেক বড় একটা সিলেবাস, এবং যে যে লাইনে কাজ করে ওই টপিকটার ভেতরে অনেক ডিটেল যাওয়ার সুযোগ আছে। সিম্পল যদি বলি, একটা ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে ব্যান্ড কিভাবে চেঞ্জ হয়, এটা নিয়ে অনেকে কাজ করে, রাইট? যেমন আমার টোটাল কাজটা ওই সাইডে থাকে, সো অনেক ডিটেলে আমরা যাই এবং বুঝতে পারি যে হঠাৎ করে বাইরের কেউ এসে যদি একটু বোঝার চেষ্টা করে যে একটা ব্যান্ড কিভাবে টিউন হয়, তার কাছে অনেক কমপ্লিকেটেড হবে, সে রিলেশন বুঝতে পারবে না অনেকগুলো প্যারামিটারের মধ্যে। তো সেম ভাবে এখানে অ্যাডভান্স প্রপার্টি গুলো সবগুলোই তাই অনেক কমপ্লিকেটেড। আমি একটু আইডিয়া দিব আজকে ম্যাগনেটিকে। তো আমি যেমন ম্যাগনেটিক যেটা আমরা পড়েছি, আমি আরো বুঝেছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটা অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করি। বাট তোমরা যদি নিজেরা কেউ একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে বসে যাও যে আমি ডায়াম্যাগনেটটা আরো ডিটেল বুঝি, তাহলে ভিতরে গেলে দেখবা যে এখানে অনেক কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে? সে কারণে কিন্তু আমরা এক একজন একটা সাইডে লং টাইম ধরে রিসার্চ করি। যে ডায়াম্যাগনেট নিয়ে বা ফেরোম্যাগনেট নিয়ে লং টাইম রিসার্চ করছে, তার কাছে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। যেমন সুমিত কতদিন যে ডি বাই ডি এর যে এগুলো বলছিলা তুমি, যে পিওর ম্যাঙ্গানিজ ফেরো হয় কিনা, তাই না?
হ্যাঁ, আমি ওগুলো নিয়ে দেখছিলাম আসলে। যেটা বলছিলাম আর কি, যে লং টাইম, আমি তোমাকে হয়তো একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, তুমি লং টাইম কাজ করে গেলে, আমি আজকে কিছু দেখাবো, দেখবা যে আসলে অনেক ডিটেইলে গেলে দেখবা ভেতরে অনেক রকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। আমরা যখন পড়াই তখন আমরা বলি যে হ্যাঁ, এটার সাথে এটা যোগ করলে এটা হবে, বাট এট দ্য এন্ড রিসার্চে গেলে ওখানে অনেকগুলো অপশন চলে আসে। আমরা যেটা বলি ওটা হচ্ছে জেনারেলাইজ। হ্যাঁ, তারপরেও অনেক কিছু ঘটে। তো সেদিক থেকে ম্যাগনেটিজম কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, বিশেষ করে ফেরি অ্যান্টি ফেরো এই জায়গাগুলো। তো আমাদের স্লাইড আজকে খুবই অল্প, কিন্তু আমরা একটু যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করব। এর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলবা, চেষ্টা করবো বোঝানোর জন্য। ডায়াম্যাগনেট আমি একটু শর্টলি একটু স্লাইড একটা শো করি আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ডায়াতে কোনো ডাইপোল নাই, তাই না? আমরা যখন ফিল্ড দেই তখন অপোজিট দিকে ডাইপোল ইনডিউসড হয়। এখানে তো কারো কোনো কোশ্চেন নাই, আছে কনফিউশন? ঠিক আছে, আচ্ছা। প্যারার মধ্যে ডাইপোল থাকে কিন্তু র্যান্ডম, রাইট? আমি যখন ফিল্ড দিব তারা একই দিকে আসবে, এটা হচ্ছে প্যারা। আচ্ছা, ফেরোর ক্ষেত্রে মনে করো নিকেলের সিঙ্গেল ইলেকট্রন এক একটা এক এক অ্যাটমের এক একটা ডোমেনের মধ্যে একই দিকে ফিরে থাকে, তাই না? একই দিকে ফিরে থাকে। আমি যখন ফিল্ড অ্যাপ্লাই করি তখন কি হয়? এই ডোমেন গুলা ধীরে ধীরে একদিকে অ্যালাইন হওয়া শুরু করে, নাকি? জি স্যার। এটাও ঘুরে এদিকে চলে আসছে। আচ্ছা, এটাও ঘুরে এদিকে চলে আসছে। এক একটা ডোমেনে এক এক দিকে গ্রো করবে, এটাই স্বাভাবিক, কারণ নিউক্লিয়েশন এক এক দিকে হচ্ছে, রাইট? আমরা আজকে একটা ছোট্ট কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, যদিও এটা আমার টপিক না, ফলে আমি এত ডিটেল বুঝি না। সেটা হলো আমাদের যে ক্রিস্টালাইন ইউনিট সেল, ম্যাগনেটিক ইউনিট সেল, এগুলোর কনসেপ্ট কিন্তু আলাদা, ঠিক আছে? ম্যাগনেটিক ইউনিট সেলের কনসেপ্ট আলাদা। এই ডোমেইন গুলোর ভেতরে এক একটা গ্রেইনে এক এক দিকে যায়, কিন্তু এক একটা ডোমেইনের মধ্যে আমরা আসল ডিফারেন্সটা পাই প্যারার সাথে ফেরো। প্যারাও বিভিন্ন দিকে ফিরে থাকে, ডোমেইনও বিভিন্ন দিকে ফিরে থাকে, এটা কোনো ব্যাটার না। ডোমেইন বিভিন্ন দিকে ফিরে থাকে কারণ এটা নিউক্লিয়েশনের কারণে। তুমি যদি নিউক্লিয়েশনের সময় হাই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু ডোমেইন গুলো একদিকে থাকতে পারে। তোমরা যারা বেরিয়াম টেকনিক নিয়ে একটু পড়াশোনা করছো তারা পোলিং টাইপের একটা বিষয় আছে, দেখবা যে ওই তোমার ট্রানজিশন টেম্পারেচার চেঞ্জ করার সময় একটা ফিল্ড অ্যাপ্লাই করে। তুমি যদি নিউক্লিয়েশনের সময় একটা ফিল্ড অ্যাপ্লাই করো তখন সবগুলো গ্রেইনই চেষ্টা করবে হয়তো একদিকে ফর্ম করতে, রাইট? হ্যাঁ, কিন্তু একটা গ্রেইনের ভিতর ডাইপোল গুলা পাশাপাশি একই দিকে ফিরে থাকে, এটাই হচ্ছে তোমার ইন্টারাকশন। একটা ডোমেনের ভিতর একই দিকে, এখানেই হচ্ছে প্যারার সাথে ডিফারেন্স। প্যারাতে ভিন্ন দিকে ফিরে থাকে, ফেরোতে একই দিকে ফিরে থাকে। প্যারায় ডাইপোল গুলোর মধ্যে কিন্তু ইন্টারাকশন নাই, কিন্তু ফেরোতে একইগুলোর মধ্যে ইন্টারাকশন আছে, রাইট? জি স্যার। এবং সেটা পজিটিভ। আর অ্যান্টি ফেরোতে এই ইন্টারাকশনটা হচ্ছে নেগেটিভ। ফেরি হচ্ছে কমপ্লিট ডিফারেন্ট, ফেরিতে আমরা পরে যাব। সো প্যারা, ফেরো এবং অ্যান্টি ফেরো কাছাকাছি। প্যারাতে ইন্টারাকশন নাই, অ্যান্টি ফেরোতে সরি ফেরিতে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, রাইট? সরি, ভুল বলতেছি, ফেরোতে পাশাপাশি যাচ্ছে আর অ্যান্টি ফেরোতে উল্টা দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন হচ্ছে এই ইন্টারাকশনটা কেন এবং কখন আসে, এই জায়গাটাতেই আমরা যে ইন্ট্রিগালটাকে নিয়ে আসছিলাম। দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে গতদিন দেখবা আমি পড়ানোর সময় একটা থেকে বলছিলাম যে এলোমেলো করে ফেলছিলাম। আমি শুরুতে পড়াচ্ছিলাম যে এদিকে হচ্ছে মনে আছে পড়ানোর সময় বলছিলাম এদিকে হচ্ছে ফেরো, উপরের দিকে নিচের দিকে হচ্ছে প্যারা। লাস্টে গিয়ে আবার বললাম উপরের দিকে ফেরো, নিচের দিকে অ্যান্টি ফেরো, রাইট? দুইবার বলছিলাম। আমি শুরু হ্যাঁ, এই কনফিউশনটা কারণটা কি আসলে? কনফিউশনটা কারণটা দেখো, আমি নিজেও পেঁচা ফেলার রিজনটা হচ্ছে এখানে। দেখো বলা হয়েছিল আয়রন, কোবাল্ট, নিকেল, ফেরো, ক্রোমিয়াম কেন প্যারা, রাইট? জি স্যার। কিন্তু এই ছবিতে এসে ব্যাখ্যা দিচ্ছি আমরা জে এর উপরে ফেরো, জে এর নিচে অ্যান্টি ফেরো। এই কারণে এই জায়গাটাতে আমি একবার প্যারা এবং একবার অ্যান্টি ফেরো বলছি। যে কোশ্চেনটা সুমিত পরে করতেছিলাম যে আসলে এই জায়গাটায় কি করতেছে, বিষয়টা এই কারণে বই তো এই জায়গাটায় পেঁচায় ফেলছে, জিনিসটা ক্লিয়ার না। আমি কিছু পেপারও দেখার চেষ্টা করেছি এটা বোঝার জন্য, ক্লিয়ার করে। আমি নট এনাফ ক্লিয়ার, বাট আমি যতটুকু বুঝি বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে এই যে জায়গাটা এটা খুব জেনারেলাইজ, স্টিল বলছি এখানে অনেক ডিফারেন্স আসতে পারে। হ্যাঁ, যতটুকু বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে ডি এর ভ্যালুটা, এটা কি আবার ইন্টারঅ্যাটমিক স্পেসিং, আর এই ছোট ডিটা হচ্ছে অরবিটাল সাইজ। অবভিয়াসলি অরবিটাল বড় হলে এই রেশিওটা ছোট হবে,
পার্টিকেল সাইজ বড় হলে রেশিওটা বড় হবে। তার মানে অবভিয়াসলি রেশিও যখন ছোট হয় ইন্টারঅ্যাকশন বেশি, ওভারল্যাপ বেশি হবে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা যখন মাঝামাঝি থাকি তখন কি হচ্ছে? ওভারল্যাপ কম, ঠিক আছে? স্বাভাবিকভাবেই যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে সেটা পজিটিভ, এবং সেই পজিটিভ ইন্টারঅ্যাকশনটা কি করে? ওদেরকে প্যারালাল অ্যালাইন করে ফেরো বানাইতে চায়। তাহলে এই জায়গাটায় আমাদের কোনো কনফিউশন নাই, রাইট? আচ্ছা, যখন আমি রেশিও বাড়াতে থাকি তখন যেটা হয় পজিটিভ থাকে, কিন্তু দূরে দূরে চলে যাওয়ার কারণে সম্ভবত ইন্টারঅ্যাকশনটা উইক হয়ে যায়। তারা প্যারালাল করতে চায় কিন্তু ইন্টারঅ্যাকশনটা উইক হয়ে যায়, যে কারণে আমি দেখলাম জিঙ্ক এবং কপার এরা কিন্তু অলমোস্ট নন ম্যাগনেটিক, কিন্তু স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে এরা কিছু ম্যাগনেটিজম শো করে, রাইট? সো দ্যাট ক্যান বি এক্সপ্লেনেশন অফ দ্য প্যারাম্যাগনেটিজম, যে ওখানে কিছুটা প্যারাম্যাগনেটিজম হয়তোবা আসে। যদি আরো উইক হয়ে যায় তাহলে সেটা ডায়া চলে যাবে, কিন্তু ডায়া তো অন্য জিনিস, ডায়া মানে ডাইপোলই নাই, আর প্যারা মানে ডাইপোল আছে, উইক কিন্তু দুইটাই, রাইট? যদি বিচ্ছিন্ন ইলেকট্রন থাকে তাহলে আমরা এই জায়গাটায় বলতে পারি যে যত সাইজ বড় হচ্ছে তত ইন্টারঅ্যাকশনটা উইক হয়ে যাচ্ছে, বাট ইটস পজিটিভ। আচ্ছা, এবার নেগেটিভ সাইডে আসুন। নেগেটিভ সাইডে আসলে আমরা জানি নেগেটিভ হবে, কিন্তু সুমিত যেটা বলতেছিলা যে নেগেটিভ ইন্টারঅ্যাকশন করতে হলে কি আমার ডাইপোলটাকে উল্টাইতে হবে, রাইট? জি স্যার। এই ডাইপোলটাকে উল্টাইতে হলে যে মেকানিজমটা সেটাকে বলা হয় সুপার এক্সচেঞ্জ মেকানিজম। কতগুলো মেকানিজম আছে? ডিরেক্ট মেকানিজম, ডিরেক্ট এক্সচেঞ্জ মানে পাশাপাশি থেকে যেটা করবে। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে, আমি যদিও পুরোপুরি বুঝতেছি না, বাট আমার কাছে মনে হচ্ছে নিকেল কোবাল্ট আয়রনের যে অ্যালাইনমেন্ট এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ। বোঝা যাচ্ছে? পাশাপাশি দুইটা নিকেল আছে, দুইটা নিকেলের দুইটা ডাইপোল প্যারালাল হয়ে একই দিকে ফিরে যায়, তাই না? জি স্যার। এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ। তাদের মধ্যে কারো ইন্টারাকশন না থাকলেও পিওর নিকেল ডিরেক্ট এক্সচেঞ্জ শো করে। তার মানে কি? তারা পাশাপাশি এসে একই দিকে তোমার ইয়ে করছে, একই দিকে অ্যালাইন হচ্ছে, ঠিক আছে? যদিও ডিরেক্ট এক্সচেঞ্জ টার্মটা আসে আসলে বন্ডিং থেকে। এখানে মেটালিক বন্ডে টার্মটা ইউজ করা যায় কিনা জানি না, কিন্তু আমি ডিরেক্ট এক্সচেঞ্জ টার্মটা ইউজ করতে দেখছি না ব্যাপারে। বাট হোয়াটএভার, এখানে এই ডাইপোল গুলা কি করছে? জাস্ট পাশাপাশি প্যারালাল বসে যাচ্ছে ইন পিওর আয়রন ইভেন। দ্যাটস ওয়াই পিওর নিকেল, পিওর কোবাল্ট, পিওর আয়রন কিন্তু ফেরোম্যাগনেটিক শো করে, ফেরোম্যাগনেটিজম। অক্সাইড হওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বা ক্রোমিয়ামের ক্ষেত্রে ডাইপোলটাকে উল্টা দিকে ফিরাইতে হলে একটা অক্সিজেন আয়নের হেল্প লাগে। ক্লিয়ার? ওকে স্যার। সেটাকে আমরা বলি সুপার এক্সচেঞ্জ মেকানিজম। সো অক্সিজেন আয়ন পাইলে এরা অ্যান্টিফেরো হইতে পারবে। তাহলে অক্সিজেন না পাইলে কি হবে? ওদের ডাইপোল গুলা না পারবে ফেরো হইতে, অ্যালাইন হতে, অন্যদিকে উল্টা দিকে অ্যালাইন হতে চাবে না, তার মানে র্যান্ডম থাকবে। সে কারণেই দেখবা নেটে বলা হয় পেপার গুলাতে পিওর ম্যাঙ্গানিজ, পিওর ক্রোমিয়াম এরা বেসিক্যালি প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। যদিও বইতে সরাসরি বলে দিচ্ছে এরা অ্যান্টিফেরো, আসলে তা না, এরা প্যারা। এরা ফেরো হইতে পারে নাই, ওদের ইন্টারঅ্যাকশন ইন্টিগ্রাল, ওদের যে ইন্টিগ্রাল যেটা নেগেটিভ হওয়ার কারণে ওরা উল্টো দিকে যেতে চায়, কিন্তু অক্সিজেনের অভাবে পিওর মেটাল সেটা পারে না। ফলে পিওর মেটাল কি হিসেবে শো করে? প্যারাম্যাগনেট হিসেবে শো করে। তার মানে যতক্ষণ পর্যন্ত সে চাচ্ছে অপোজিট দিকে যাইতে কিন্তু অপোজিট দিকে যাইতে পারতেছে না, তখন তো স্বাভাবিকভাবে সে একটু র্যান্ডম হয়ে থাকবে। আর র্যান্ডম মানে কি? আমাদের প্যারাম্যাগনেটিজম। সো আমরা এটাকে প্যারাম্যাগনেটিজমে পাবো। এখন যখন তোমার ইয়ে চলে আসবে, যখন তোমার অক্সিজেন চলে আসবে, তখনই অক্সিজেন কি করবে? সুপার এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে, দেখতে পাচ্ছ না? সুপার এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে, সুপার অক্সিজেনের মাধ্যমে এটাকে কি বানাই দিবে? অ্যান্টিফেরো। ঠিক আছে? আচ্ছা, এদের অক্সাইড হলে কি হবে? এদের অক্সাইডও ফেরো থাকবে। কেন থাকবে? একটা প্রথম রিজন হচ্ছে ওভারল্যাপিং নাই, সো নো প্রবলেম। আর ওর অক্সিজেন তো নতুন করে কিছু ঘটায় নাই, ও উল্টা দিকে যেতে চাচ্ছিল, সেক্ষেত্রে সহযোগিতা করেছে। তারপরেও কিছু কমপ্লেক্সিটি আছে যেটা আমি এখন শো করব। আরেকটা বিষয় হলো, আমরা এটাও ক্লিয়ার যে ফেরোম্যাগনেটিজম থিটা এর উপরে গেলে প্যারা হয়ে যায়। কেন বলতো? বিকজ অফ থার্মাল ভাইব্রেশন। হাই এনার্জিতে গেলে সবাই প্যারা হয়ে যাবে, রাইট? ওকে স্যার। তাহলে এই জায়গাটা আমরা অনেকগুলো জিনিস দেখলাম। এই জায়গাটা ফেরো, এদিকে উইক প্যারাম্যাগনেটিজম, এদিকটা অ্যান্টিফেরো হওয়ার কথা, অক্সিজেনের অভাবে প্যারা থাকতে পারে, অক্সাইড হয়ে গেলে এরা অ্যান্টিফেরো হয়ে যেতে পারে, আবার এই সাইডটা অক্সাইড হয়ে গেলে ফেরো হবে। এখন আমরা আরেকটু ভেতরে যাই। অক্সাইড হয়ে গেলেও ফেরো হবে? অক্সাইড হলেও ফেরোম্যাগনেটিজম থাকবে, এরা পিওর থাকলেও ফেরোম্যাগনেটিজম শো করবে, আয়রন অক্সাইড ফেরোম্যাগনেটিজম শো করবে। কিন্তু যেটা বলছিলাম এটাও আমি এক্সপ্লেইন করবো তোমাদেরকে। আয়রনের একটা অক্সাইড হচ্ছে Fe3O4, তাই না? জি স্যার।
কোবাল্টের অক্সাইড আছে, এগুলো আবার স্পাইনাল ইনভার্স স্পাইনাল হতে পারে। এগুলোতে গেলে এদের এদের স্পাইনাল ইনভার্স স্পাইনাল কোন স্কেলে সাজানো হয়েছে তার উপর ডিপেন্ড করে এগুলা কিন্তু ফেরো হতে পারে, অ্যান্টি ফেরো হতে পারে। ক্লিয়ার? ওকে স্যার। সো এই জন্যই আবার এটা ডায়াও হতে পারে, এদের কোন একটা অক্সাইড কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যেতে পারে। কেন আমি একটু পরে বলবো। বাট পিওর অবস্থায় এরা ফেরো, এদের অক্সাইড নরমালি ফেরো, বাট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এরা ফেরো হতে পারে, প্যারা হতে পারে, অ্যান্টিফেরো হতে পারে। আবার এরা নরমালি প্যারা, অক্সাইড হলে এরা ফেরো, স্ট্রাকচারের উপর ভিত্তি করে যে কোনো কিছু হতে পারে। আমরা জেনারেলাইজ যেটা বলছি এটা হচ্ছে জেনারেলাইজ কথা, কিন্তু এক্সেপশন গুলো আমরা বলবো। যেমন অক্সাইড তৈরির সময় যদি সবগুলো আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ার্ড হয়ে যায় তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। বোঝা গেছে? ওকে স্যার। কারণ এদের কিন্তু এক একজনের এক এক সংখ্যক। আয়রনের কয়টা ইলেকট্রন আছে? 6টা। তার মানে 4টা ইলেকট্রন বিচ্ছিন্ন, তাই না? এর 4টা, রাইট? 4টা সিঙ্গেল ইলেকট্রন না আয়রনের? আয়রন হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। জি স্যার, এখানে 1 2 3 4 5 6 7 8 6 আর 8, মানে বাইরের দিকে 3D তে থাকবে 8টা। আয়রন 8টা না 6টা? সরি, 3D তে থাকবে 6টা আর 4 তে থাকবে 2। তো 3D 6টা মানে কি? 3D 2, 3D 3 1, 3D 4 1, 3D 5 1 না? 2 3 4 5 1, 4টা বিচ্ছিন্ন ইলেকট্রন থাকবে, সিঙ্গেল ইলেকট্রন। এখন বাইরে যদি 2টা থাকে যেমন নিকেলে, ওই 2টা যদি 2টা অক্সিজেনের সাথে কোভালেন্ট করে ফেলে তাহলে কিন্তু সেটা ডায়াম্যাগনেটিজম শো করতে পারে। তার তো তখন আর সিঙ্গেল ইলেকট্রন নাই। বোঝা গেছে? ওকে স্যার। সো এই জন্যই এগুলো খুব কমপ্লিকেটেড। বাট অবশ্যই পিওর অবস্থায় এরা ফেরোম্যাগনেট আর এরা প্যারা। অক্সিজেন পাইলে এখন আমরা এক্সচেঞ্জ মেকানিজম গুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা চলে আসছি ফেরোতে, এগুলো দেখানো হয়েছে তোমাদেরকে। আমরা ফেরোতে যাওয়ার আগে হিস্টেরিসিস লুপটা একটু দেখাই। হিস্টেরিসিস লুপটা হচ্ছে, এটা হিস্টেরিসিস লুপ পড়ছো না তোমরা আগে কোথাও? স্যার আমরা 11 12 এও পড়েছি। রাইট। সো আমি যখন ফিল্ড অ্যাপ্লাই শুরু করি দেখুন ডোমেইনগুলো ধীরে ধীরে সুইচ করে করে একদিকে আসতেছে। এখানে ডোমেইন ওয়াল মুভ করতে পারে, একটা ডিমিনিশ করে আরেকটা গ্রো করতে পারে, হোয়াট এভার দ্য মেকানিজম, বাট আলটিমেটলি কি হচ্ছে, ডোমেইনগুলো একদিকে আসতেছে। তারপর তুমি যখন ফিল্ড উঠায় নাও কিছুটা ডোমেইন উল্টা দিকে চলে যায় আবার, কিন্তু স্টিল কিছু ম্যাগনেটাইজেশন থেকে যায়। এভাবে করে আমরা ফুল সাইকেল তৈরি করার পরে কি হয়, একটা ম্যাগনেটাইজেশন তৈরি হয়। আর প্যারা হইলে যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। এই এনার্জিটা হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন এনার্জি। ম্যাগনেটাইজেশন এনার্জি। তাহলে এটা হচ্ছে একটা ফিল্ড দিলাম, ফিল্ডটাকে সরাই আবার জিরো করে ফেললাম, কিন্তু তার একটা ম্যাগনেটাইজেশন চলে আসলো। এন্ড ইট ক্যান বি টোটালি সুইচড যদি অপোজিট ম্যাগনেটাইজেশন দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের, এখানে আর খুব ডিটেইল গেলাম না, কারণ আমার ধারণা এগুলো তোমরা বুঝবা, এগুলো তোমাদের জন্য সিম্পল জিনিস, বই পড়লো যে কেউ বুঝবা। তো এটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিজম, রাইট, যে আমাদের ম্যাগনেটিজমটা ক্রিয়েট হলো। আচ্ছা, এখানে পয়েন্টগুলো বলার নাম দেওয়া হয়েছে, যেটাকে স্যাচুরেশন বলে, কোয়ার্সিভ বলে, রেমনেন্ট বলে। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না। এখন আমরা দেখবো অ্যান্টিফেরোতে কেন যাচ্ছি। আমার সুপার এক্সচেঞ্জ তো লাগবে আগে না? সুপার এক্সচেঞ্জের আগে অ্যান্টি কেন? অ্যান্টিফেরো, আচ্ছা অ্যান্টিফেরোতেই তো সুপার এক্সচেঞ্জ আসছে, রাইট? ঠিক আছে, এখন দেখো ফার্স্ট লাইনগুলা। ইন antiferromagnetism there is exact cancellation of the magnetic moment, right? So we can think of an antiferromagnetic material as consisting of two ferromagnetic lattice in which the spin magnetic moment are equal in magnitude, opposite in direction. Clear? So dipole গুলো উল্টা দিকে ফিরে আছে, তাদের ভ্যালু সেম, বাট অ্যাবাভ থিটা n কি হবে বলতো? শুরুতে তারা টোটালি উপর উল্টা দিকে, সো কোনো ম্যাগনেটিজম নাই। যদি প্যারা হয়, টেম্পারেচার বাড়ায় দাও, তারা র্যান্ডম হয়ে যায়, তখনই তো প্যারা চলে আসবে, রাইট? কারণ টোটাল ক্যান্সেলেশন হচ্ছে না। এবং এগুলো হচ্ছে কতগুলো টেম্পারেচার, দেখো নীল টেম্পারেচার দেওয়া হয়েছে তাদের জন্য। এখন অ্যান্টিফেরোটা কিভাবে হয়? আচ্ছা, আমি এখানে ব্যাখ্যাগুলো খুব কমপ্লিকেটেড বলতে আমরা বলছি না যে একটা থেকে একদিকে, একটা থেকে একদিকে, সেই দুই দিকে ফিরার কথা বলা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে রক সল্ট, বাট নট অবভিয়াসলি রক সল্ট, অন্য ক্রিস্টাল স্ট্রাকচারও পসিবল। রক সল্ট স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় যে 1 প্লেনের উপর 100 ডিরেকশনে ক্যাটায়নের DZ2 যে এটা থাকে, DXY YZ ZX না, DZ2 যখন অক্সিজেনের পিজের অরবিটালের সাথে সিগমা ওভারল্যাপিং করে তখনই কিন্তু অরবিটালগুলো ওভারল্যাপ করে। সো এই কনসেপ্টটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে এখান থেকে দেখে, রাইট? ঠিক আছে, এই কমপ্লিকেসিটি কমানোর জন্য আমি ছবি থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো বুঝতে পারো কিনা। সেটা হলো, মনে করো ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা একটা ম্যাঙ্গানিজ, এটা একটা ম্যাঙ্গানিজ, মাঝখানে একটা অক্সিজেন। অক্সিজেনের পি অরবিটাল হচ্ছে এটা পিজেড, PX PY PZ, এটা হচ্ছে PZ। আমি এই ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি।
এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের দ্বিতীয় অরবিটাল আছে dxy, dyz, dzx, dx স্কয়ার z স্কয়ার, রাইট, বা y স্কয়ার z স্কয়ার, whatever। সো এই dz স্কয়ারটা যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে সরাসরি ওভারল্যাপ করে, বোঝা যাচ্ছে, অক্সিজেনের সাথে বন্ডিংটা যখন এভাবে হয়, তখন খেয়াল করো, আমি স্ট্রেট সিম্পল বোঝাই, এখানে আমি কমপ্লেক্সিটি যাব না কারণ আমি ডিটেলও নিচে বুঝি না। অক্সিজেনের এই ইলেকট্রনটা যদি এর সাথে পেয়ার করতে গিয়ে নিচের দিকে ফিরে থাকে, তাহলে ম্যাঙ্গানিজের এই ইলেকট্রনটা উপর দিকে চলে যাবে না? জি স্যার। আর অক্সিজেনের এটা যদি নিচে যায়, তাহলে অক্সিজেনের এটা যাবে উপরে। জি স্যার। তখন ম্যাঙ্গানিজের এটা যাবে নিচে, তাহলে ম্যাঙ্গানিজের দুইটা কি দুই দিকে চলে গেল না? জি স্যার। আচ্ছা, এটা গেল খুব সিম্পল এক্সপ্লেনেশন। আমি যদি এখানেই শেষ করে দিই, তোমাদের মধ্যে কোনো কনফিউশন আসবে না, বাট এখানে লটস অফ কমপ্লেক্সিটি আছে। সেটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলি সুপার এক্সচেঞ্জ, এই জায়গাটাকে আমরা বলি হোপিং, মানে ইলেকট্রন এখান থেকে এখানে ডোমেইনে জাম্প করেছে আরেকটা ইয়েতে, আর এখানে হোপিং করে না, এখানে সরাসরি এক্সচেঞ্জ করে। তো এই জায়গাগুলো খুব কমপ্লিকেটেড, ঠিক আছে, আমরা ওই মেকানিজম গুলোতে না যাই। আমরা যারা ম্যাগনেটিক নিয়ে ডিটেল কাজ করে তারা হয়তো ওই জায়গাগুলো কন্ট্রোল করবে। আমরা শুধু ওই হোপিং, প্যারা, ডিএক্স, সিগমা এগুলাতে না গিয়ে আমরা এইটুকু বলতে পারি অ্যাটলিস্ট যে এই যে এই স্ট্রাকচারটা দেখো, এটাই হলো তোমার ক্রিস্টাল স্ট্রাকচারটা, কিউবিক রক সল্ট স্ট্রাকচার, সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার না এটা? জি স্যার। ইন্টারপেনিট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। এই ছবিটা একটু খেয়াল করো তো, এটা কি 111 প্লেন? এই তোমরা বাকিরা বুঝতেছো সবাই? জি স্যার। এই 111 প্লেনের মধ্যে সবাই নিচের দিকে ফিরে আছে, দেখছো? Yes, sir. অ্যাডজেসেন্ট 111 প্লেনের উপর সবাই উপর দিকে ফিরে আছে, দেখছো? জি স্যার। এই দুই প্লেনের মাঝখানে অক্সিজেন বসে আছে। এই একটা ম্যাঙ্গানিজ, এই একটা ম্যাঙ্গানিজ, মাঝখানে একটা অক্সিজেন, এই একটা ম্যাঙ্গানিজ, এই একটা ম্যাঙ্গানিজ, মাঝখানে একটা অক্সিজেন। সো মাঝখানের অক্সিজেন গুলা সবগুলা নিচের ম্যাঙ্গানিজকে নিচের দিকে ফিরে আসছে, উপরের লেয়ার কে উপরের দিকে ফিরে আসছে, তারপরে লেয়ার কে আবার নিচের দিকে ফিরে আসছে, বুঝতেছো? জি স্যার। এখন তোমার 100 ডিরেকশনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে 100 ডিরেকশন, এটা হচ্ছে 111 প্লেন, তাই না? আর অক্সিজেনটা আসলে এই জায়গায় বসে, এই লাইনের উপর, ভার্টিক্যাল লাইনের উপর অক্সিজেন বসে, ভার্টিক্যাল লাইনের উপর। এটাও একটা 111 প্লেন, এটাও একটা 111 প্লেন। ভার্টিক্যাল লাইনটা কি 100 ডিরেকশন। এই 100 ডিরেকশনে অক্সিজেনটা ওভারল্যাপ করে উপরের ম্যাঙ্গানিজ এবং নিচের ম্যাঙ্গানিজের অরবিটালের সাথে, এটাই বলা হচ্ছে। এবং 100 দেয়ার ইজ ওভারল্যাপ নিকেল এবং অক্সিজেনের। আর প্লেনটা হচ্ছে অ্যাডজেসেন্ট 111 প্লেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই 111 প্লেন এবং উপরের 111 প্লেনের মাঝখানে একটা অক্সিজেন বসে। আমি তো এখানেও অক্সিজেন বলতে পারতাম, রাইট? এটা না, অক্সিজেন এই দুটাকে অপোজিট করে নাই, অক্সিজেন এই দুটাকে ভার্টিক্যালি অপোজিট করেছে, অক্সিজেন এই দুটাকে অপোজিট করেছে। বোঝা যাচ্ছে? জি স্যার। কেন জানো? দেখো, এই যে ম্যাঙ্গানিজটা, এটা তো গোল, তাই না? রাউন্ড। আসলে তো এটা রাউন্ড না। অরবিটাল যদি চিন্তা করি, তাহলে এই পাতাটা কি উপরের দিকে ফিরে আছে না? জি স্যার। অরবিটালটা এটারও উপরের দিকে ফিরে আছে। এখানে এই দুইটা পাতার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। জি স্যার। আমি যদি এই লাইনে ধরি, তাহলে কি 180 হবে? না স্যার, হবে না। হবে না, কারণ এই পাতাটা যাবে উপরের দিকে, অরবিটালটা এটা যাবে নিচের দিকে। যদি 180 না হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না, কমপ্লেক্স হয়ে যাবে। কারণ এই ছবিটা একটু খেয়াল করো, আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি। এই যে অক্সিজেন, এই যদি নিচের দিকে ফিরে ম্যাঙ্গানিজ উপরে ফিরলো, অক্সিজেনের আরেকটা উপরে গেলে ম্যাঙ্গানিজ নিচে গেল 180-তে, কিন্তু 90-তে কি হয় দেখো, এই অক্সিজেন নিচের দিকে, ম্যাঙ্গানিজ উপর দিকে, অক্সিজেনের অরবিটালের অন্য পাশটা উপরে, উপরে এটা নিচে, এটা নিচের কারণে এটা উপরে। দেখো ম্যাঙ্গানিজ দুটো উপরে চলে গেছে, বুঝছো? এটাকে ফেরোম্যাগনেটিক সুপার এক্সচেঞ্জ বলে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা আবার অ্যান্টিফেরোম্যাগনেটিজম হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? উপরের দুটো বুঝলাম, কিন্তু স্যার নিচে এটা ঠিক বুঝলাম না। নিচের এখানে চারটা, নিচের যে মাঝখানে যে মেডিয়েটরটা আছে এখানে স্যার, হ্যাঁ, এখানে আমি যতটুকু বুঝতে পারছি, এরা এটাকে বলছে আদার এডিশনাল লিজেন্ড। এখানে যেমন একটা অক্সিজেন দুইজনকে করে, এখানে সম্ভবত এটা দুইটা অক্সিজেন এসে একসাথে কাজ করে সামহাউ, অক্সিজেন গুলো নিজেরা কম্বাইন করে কিছু একটা করে। এটা এই জিনিসটা সম্ভবত ঘটে তোমার আয়রন নিকেল কোবাল্টের ক্ষেত্রে, ওভারল্যাপিং অ্যাঙ্গেলটা। এখানে যেমন একই অক্সিজেনের দুইটা ইলেকট্রন দুই পাশে যায়, তাই না? এখানে সম্ভবত তা হয় না, এখানে সামহাউ ডিফারেন্ট ভাবে ইয়ে করে। এখানে দুইটা ডিফারেন্ট, এখানে কতগুলো লিজেন্ড একসাথে হয়ে যায়, একসাথে মিলেমিশে থাকে, মিলেমিশে থেকে তারা একই স্পিন নিয়ে দুইজনের সাথে মিশে যায়, একই স্পিন নিয়ে।
মনে করো এখানে একটা মলিকিউল, এখানে এটা আরেকটা মলিকিউল, দুইটা অক্সিজেন ছিল না? জি স্যার। এখানে এসে যেটা হয়, এই যে এই অক্সিজেনটা এখানে আসে, আবার এই অক্সিজেনে এটা এখানে আসে ঘুরে গিয়ে। এখানে এটা কি প্যারালাল না? জি স্যার। এখানে এটার উপর এটাকে 180 ডিগ্রিতে ঘুরে বসায় দাও, বুঝতেছো? এই যে এটা এখন ভার্টিক্যাল, এটা এখানে হরিজন্টাল হয়ে গেছে। এটা ভার্টিক্যালি আছে, বুঝা যাচ্ছে? এখানে কয়টা অক্সিজেন? দুইটা না? জি স্যার। এখানে কয়টা? দুইটাই। এই দুইটা ছিল প্যারালাল, এই দুইটা হয়ে গেছে ভার্টিক্যাল। প্যারালাল যখন ছিল, ও কি করছে? ম্যাঙ্গানিজকে উপর দিকে ফিরেছে, ও ম্যাঙ্গানিজকে উপর দিকে ফিরেছে, ফলে সবগুলো ম্যাঙ্গানিজ কি এদিকে উপরে, আর এগুলা সবগুলো নিচে। এখানে এসে ওরা যেটা করতেছে, ঘুরে যাওয়ার কারণে এই যে এই নিচের দিকেরটা এখানে আসছে, এই নিচের দিকেরটা এখানে আসছে, আর উপরের দিকের দুইটা এই দুই সাইডে চলে গেছে, ফলে এই দিকের নিচের দুইটা এটাকে উপরে তুলে দিচ্ছে, এটা উপরে। তাহলে এই দুইটা কি করবে? বাকি দুটাকে নিচে নামাই দিবে না? কিন্তু ওরা আরেকটা ডোমেইনের মধ্যে বিহেভ করবে। এই জায়গাগুলো বেশ কমপ্লিকেটেড। হ্যাঁ, আমরা ওই জায়গাতে যাব না, আমি জাস্ট এটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে বেসিক্যালি 180 ডিগ্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কারণ তুমি যদি 90 ডিগ্রি করো, আরো একটা ব্যাপার আছে, দেখো তখন এই দুইটা ম্যাঙ্গানিজ ডিরেক্ট এক্সচেঞ্জের কাছাকাছি চলে যাবে না? তারা যদি কাছাকাছি চলে আসে, অন্যদিকে আবার ওভারল্যাপিং আছে, এই আরেকটা সমস্যা। সো সুপার এক্সচেঞ্জ এবং ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে একটা কম্পিটিশন হবে। সেখানে বলছি, এখানে যত ভেতরে যাবে তত কমপ্লেক্সিটি বাড়বে। আমরা যেহেতু ম্যাগনেটিজম নিয়ে এত ডিটেল কাজ করি না, বিশেষ করে অ্যান্টিফেরো নিয়ে আমরা কাজ করি না, আমরা ফেরো নিয়ে কিছু কাজ করি, ফলে এগুলো নিয়ে আমাদের খুব ডিটেল আইডিয়া নাই। বাট এইটুকু নট এনাফ, মানে নট ব্যাড। তোমরা যদি এইটুকু বুঝতে পারো যে সুপার এক্সচেঞ্জ মেকানিজমটা কিভাবে কাজ করে, এই জায়গায় অক্সিজেন বসে সে উপরের নিচে ইয়ে করে দেয়, এইভাবে করি আসলে অ্যান্টিফেরোটা ক্রিয়েট হয়। ক্লিয়ার? ওকে স্যার। এই হচ্ছে 180 ডিগ্রির ছবি। দেখো অক্সিজেন নিচের দিকে ফেললো, এটাকে উপরে তুললো, নিচে। আচ্ছা, এই ছবিটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, দেখো জাইডা কিভাবে কাজ করে। আমরা দেখছি প্যারার ক্ষেত্রে এই রিজিয়নটা থাকে, তাই না? গ্রাফ সবসময় যতটা সম্ভব বোঝার চেষ্টা করবে, জাস্ট একটা অ্যান্সার, এটা কমে গেছে, এটা বেড়ে গেছে, এটা জানলেই হলো না। কেন কমছে, কেন বাড়ছে, প্রত্যেকটা গ্রাফ বোঝা প্রয়োজন যতটুকু সম্ভব। কোথায় গেল সাস্টেনেবিলিটি? কতদিন যে পড়াইলাম। কতদিন ইয়েটা কোথায় গেল? Ferrimagnetism, antiferro, কোন ইকুয়েশন বা গ্রাফের কথা বলছিলেন, সেটা কি একে দেখাতে পারবেন? যে কালকে যে জাইয়ের ইকুয়েশন গুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, জাইয়ের ইকুয়েশন গুলো, জাইয়ের গ্রাফ গুলো, জাইয়ের কোথায় চলে গেল? c/t, তারপর c/t মাইনাস থিটা c, ওগুলো কোথায় গেল? যেমন এটা প্লট, এটা ফেরোটা কোথায়? ফেরোটা দেখাচ্ছিলাম, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। কোনো কারণে গ্রাফটা ডিলিট হয়ে গেছে। জি স্যার, একটা গ্রাফ দেখিয়েছিলেন যে প্যারাটা আস্তে আস্তে কম থাকে, ফেরোটাও আস্তে আস্তে কম থাকে, কিন্তু নিচে এসে ম্যাক্সিমাম থাকে, একদম খুব শার্পলি উঠে যায়। জি স্যার, এই গ্রাফটা ইফেক্ট অফ এইচ, এই গ্রাফটা স্যার। হ্যাঁ, কিন্তু আরো একটা গ্রাফ ছিল, এই অংশটা মনে নাই, পুরো ব্ল্যাক করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এটা হচ্ছে ফেরো, ম্যাক্সিমাম ফেরো। জি স্যার, ওখানে এরকম একটা গ্রাফ ছিল। গ্রাফ তো ডিলিট হচ্ছে, সমস্যা নাই, আরো কন্টেন্ট ডিলিট হয়ে গেছে, এটাই সমস্যা, চেক করতে হবে, প্রবলেম। স্যার ভিডিও তো আছে, আপনি আগের ক্লাসের ভিডিও দেখে যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আপনি আবার রিকনস্ট্রাক্ট করতে পারবেন হোপফুলি। যাই হোক, অসুবিধা নেই। তাহলে এখানে এখন আমরা কোথায় ছিলাম? এটা শেষ না? আচ্ছা, এখানে আচ্ছা যাইটি দেখে আমি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু প্যারার মতো হাইতে শো করে, কিন্তু নিচে এসে কিন্তু দেখো এই অংশটা কি ছিল, নিচে এসে এই জায়গাটা ই ছিল না, ম্যাক্সিমাম ছিল না ভ্যালু? জি স্যার, ম্যাক্সিমাম ছিল। সো এখানে কিন্তু সেটা না, এখানে এটা কমে যায়, দেখেছো? দিস ইজ দ্য ডিফারেন্স উইথ ফেরো। জি স্যার। ফেরোর ক্ষেত্রে এই জায়গাটা আমরা ধরে নিতাম কনস্ট্যান্ট,
কিন্তু অ্যান্টিফেরোর জি, ক্ষেত্রে স্যার। এই জায়গাটা একটু কমে যায়। এটার কোনো এক্সপ্লেনেশন আমি কোথাও পাই নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে যত লো টেম্পারেচারে যায় তার অপোজিট দিকের যে অ্যালাইনমেন্টটা সেটা অনেক ইজি হয়ে যায় থার্মাল ভাইব্রেশন কম থাকার কারণে। ফলে ইফেক্টিভলি তোমার অ্যান্টি প্যারালাল অ্যালাইনমেন্টটা হয় লোয়ার টেম্পারেচারে, ফলে যাইটা কমে যায়। টেম্পারেচার বাড়লে ইফেক্ট পড়ে সেই অ্যান্টি প্যারালাল অ্যালাইনমেন্টে, যে কারণে তোমার জ্যাক ভ্যালুটা ধীরে ধীরে একটু বাড়ে। এই জায়গার কোনো এক্সপ্লেনেশন আমরা বইতে দেখি না, পরে হাই টেম্পারেচার প্যারাশো করবে। আমরা অ্যান্টিফেরোম্যাগনেটিজমে আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু ছোট বলে দিয়ে চলে যাবো এখান থেকে, সেটা হলো আমাদের বেশি বাকি নাই আর, সেটা হলো তোমরা তো অর্ডার ডিসঅর্ডার করছো তাই না? জি স্যার, অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন পড়েছি। আচ্ছা, অর্ডার ডিসঅর্ডার পড়েছো। এই অর্ডার ডিসঅর্ডারের সাথে অ্যান্টিফেরোম্যাগনেটিজমের একটা রিলেশন আছে। তোমাদের মনে আছে আমি বলেছি তোমাদেরকে যে কপার জিঙ্ক এটাকে রুম টেম্পারেচারে অর্ডার্ড বললো, হাই টেম্পারেচারে ডিসঅর্ডার্ড হয়ে যায়, তাই না? Yes, sir. এবং তোমাদেরকে একটু আইডিয়া দিছিলাম যে এক্সআরডি করলে এক্সআরডি উপরের টেম্পারেচারে গেলে সব পয়েন্ট কি হাফ কপার হাফ জিঙ্ক হিসেবে দেখতে পায়, রাইট? জি স্যার। Yes, sir. নিচে গেলে আলাদা বুঝতে পারে। কারণ কি? কারণ হলো এক্স-রে গিভ ইনফরমেশন অন অ্যাটম পজিশন এন্ড ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, রাইট? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা জানো তোমরা যে ইলেকট্রন ডিফ্রাকশন বা এক্স-রে ডিফ্রাকশনের ছাড়া আরেকটা ডিফ্রাকশন আছে, যেটাকে নিউট্রন ডিফ্রাকশন বলে। এবং নিউট্রন হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল আছে নিউট্রনের, যেটা এক্স-রে ইলেকট্রনের নাই। এ কারণে এক্স-রে হচ্ছে অ্যাটমকে দেখতে পায়, এক্স-রে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখতে পায়, কিন্তু নিউট্রন কি দেখতে পাবে বলতো? ম্যাগনেটিক ডাইপোল দেখতে পাবে। বুঝে গেছে? সো এক্স-রে ডিফ্রাকশন স্যার একটু আমি আরো এক্সপ্লেইন করব। এক্স-রে দিয়ে আমরা যেরকম ইলেকট্রন দেখতে পাওয়ার কারণে বুঝতে পারি যে এই হাই টেম্পারেচারে ডিসঅর্ডার, লো টেম্পারেচারে অর্ডার, তাই না? ঠিক নিউট্রন দিয়ে আমরা দেখতে পাবো নীল টেম্পারেচারের নিউট্রন দিয়ে আমরা ভিতরে দেখতে পারবো যে ম্যাগনেটিক ডাইপোল আছে কি নাই, কারণ নিউট্রনের ম্যাগনেটিক ডাইপোল আছে, নিজস্ব ডাইপোল আছে। সো তুমি যদি একটা আচ্ছা আমি একটা মিনিট দেখে নেই। স্যার ইলেকট্রন তো স্যার ম্যাগনেটিক ডাইপোল আছে, প্রবলেম স্যার ইলেকট্রন তো চার্জ না, নিউট্রনের মতো ম্যাগনেটিক ডাইপোল নাই, ইলেকট্রন পারবে না। হ্যাঁ, নিউট্রন ডিফ্রাকশন কমপ্লিট ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো আগে আমার কথা শুনো, সেটা হচ্ছে তুমি এই ছবিটাতে আসো তোমরা, এই যে অ্যালাইনমেন্টটা আছে এটা কি নীল টেম্পারেচারের উপরে না নিচে? স্যার নিচে, যেহেতু এটা অর্ডার নীল টেম্পারেচারের নিচে। নীল টেম্পারেচারের উপরে যদি যাই তাহলে তো অর্ডার থাকবে না। না স্যার। তখন কি এই ছোটটাকে আমি ইউনিট সেল বলতে পারবো? কারণ এই ছোটটা আর বড়টার মধ্যে কোনো ডিফারেন্স আছে? তুমি যদি অ্যারো বাদ দাও, আমি বলি আবার দেখো, রক সল্টে এটা কি সোডিয়াম আর এটা কি ক্লোরিন? রক সল্টে এটা সোডিয়াম, এটা ক্লোরিন। আর এখানে তো সোডিয়াম ক্লোরাইড না, এখানে সবই কি নিকেল। এখানে কি একটা নিচের দিকে একটা উপরের দিকে, অক্সিজেন গুলো দেখা যাচ্ছে না, রাইট? আচ্ছা, তাহলে রক সল্টে হচ্ছে একটা সোডিয়াম একটা ক্লোরিন, আর এখানে সোডিয়াম মানে নিচের দিকে ফিরে থাকা নিকেল, ক্লোরিন মানে উপরের দিকে ফিরে থাকা নিকেল। আমার যদি নীল টেম্পারেচারের উপরে দুইজনেই র্যান্ডম ফিরে থাকে, তাহলে কি সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না স্যার, নাই। তাহলে কি এই ছোটটাই আমার ইউনিট সেল? জি স্যার। কিন্তু আমি যদি বলি অর্ডার্ড হয়ে গেছে, তখন এটা দুই রকম। এখন কি আমি ছোটটাকে ইউনিট সেল বলতে পারবো, নাকি আমাকে 8 টাইমস স্ট্রাকচারে গেলে এখন ইউনিট সেল রিপিট হবে? তখন আপনাকে বড় স্ট্রাকচারে যেতে হবে। বড় স্ট্রাকচারে যেতে হবে। এখানেই হচ্ছে ইন্টারেস্টিং। তুমি যদি নিউট্রন ডিফ্রাকশন করো তাহলে নীল টেম্পারেচারের উপরে গেলে, যখন ম্যাগনেটিজম থাকে না, তখন নিউট্রন ইউনিট সেলের প্যারামিটার এটা ফাইন্ড আউট করে। আর যখন নীল টেম্পারেচারের নিচে যাও, তখন নিউট্রন ডিফ্রাকশন বলে যে ইউনিট সেলের ডাইমেনশন হচ্ছে এটা। এ কারণে আমরা বলি ম্যাগনেটিক ইউনিট সেল হচ্ছে এটা। দেখো, ম্যাগনেটিক ইউনিট সেল লেন্থ, আর এটা হচ্ছে কেমিক্যাল ইউনিট সেল। বুঝা গেছে? সোডিয়াম ক্লোরাইড রক সল্ট মানে একটা সোডিয়াম একটা ক্লোরিন, একটা সোডিয়াম একটা ক্লোরিন। কিন্তু এখানে কিন্তু রক সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরিন না, এটাও ম্যাঙ্গানিজ এটাও ম্যাঙ্গানিজ, এটাও নিকেল এটাও নিকেল। ক্লোরিনকে তুমি সোডিয়াম বানাই দিতে পারবা না, কিন্তু ইলেকট্রনটাকে র্যান্ডম নীলের উপরে নিয়ে গেলেই এই ম্যাঙ্গানিজ আর এই ম্যাঙ্গানিজের মধ্যে কোনো ডিফারেন্স থাকে নাকি? থাকে না, থাকে না।
থাকবে না তখন স্যার। দুইজন একই রকম। রক সল্ট কিন্তু উপরে গেলেও যা নিচে গেলেও তা টেম্পারেচার, কিন্তু ম্যাঙ্গানিজ অক্সাইড নিকেল অক্সাইড হাই টেম্পারেচারে গেলে এরা সব সেম, ফলে এত বড় ইউনিট সেল লাগে না, তখন ছোট নন ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে ইউনিট সেল। যখন লো টেম্পারেচারে যাবে এটা ম্যাগনেটিক, এটা অর্ডার্ড বিহেভিয়ার শো করবে কপার জিঙ্কের মতো। হাই টেম্পারেচারে কপার জিঙ্ক সব সেম, 50 কপার 50 জিঙ্ক, 50 কপার 50 জিঙ্ক, নিচে আসলে এটা কপার এটা জিঙ্ক। যত চিন্তা করবা তত বুঝবা, ঠিক আছে, তোমরা যত মাথা খাটাবা। তো এই ছোটটা হচ্ছে, মানে এখান থেকে আমি একটা ছোট্ট আইডিয়া দিলাম তোমাদেরকে যে নিউট্রাল ডিফ্লেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য ম্যাগনেটিক ইউনিট সেল, এন্ড ম্যাগনেটিক ইউনিট সেল এন্ড কেমিক্যাল ইউনিট সেল দুটো ডিফারেন্ট কনসেপ্ট। এই আইডিয়াটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আর একটা জিনিস আমরা এখন লাস্ট করবো, সেটা হচ্ছে আমাদের এগুলো ডিটেইল এখানে লিখে দেওয়া আছে বই থেকে, বই তো অনেক ভালো আছে, যে লাইনগুলো তোমাদের দরকার আমি এগুলো বোঝাই দিয়েছি অলরেডি। লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফেরিম্যাগনেটিজম। এটা হচ্ছে ফেরো, দেখো সবাই একদিকে ফিরে আছে তাই না, এটা হচ্ছে অ্যান্টি ফেরো, দুই দিকে ফিরে আছে। আর এটা হচ্ছে ফেরিম্যাগনেটিজম, দুই দিকে ফিরে আছে কিন্তু একদিকে বেশি। ক্লিয়ার? জি স্যার। সো ফেরিম্যাগনেটিজমে কি হবে, এটা কিন্তু একটা ডোমেইন, আরেকটা ডোমেইন কিন্তু পুরো অন্যদিকে ফিরে থাকবে। আচ্ছা, তাহলে ফেরিও কিন্তু একই রকম, একটা নীল টেম্পারেচার থাকবে, নীল টেম্পারেচার সরি কুড়ি টেম্পারেচার বলি আমরা, কুড়ি টেম্পারেচার থাকবে, কুড়ি টেম্পারেচার উপরে গেলে প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, এদের স্পন্টেনিয়াস মেকানিজম থাকবে, ম্যাগনেটিজম থাকবে। তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো তারা হিস্টেরিসিস তৈরি করবে, অল বিহেভিয়ার উইল বি রিলেভেন্ট টু দা ফেরোম্যাগনেটিজম। এখন কিন্তু আমরা বুঝতে চেষ্টা করব যে এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়। তোমরা পড়তে পারো, পড়ে পড়ে বোঝার চেষ্টা করতে পারো, এই জায়গাগুলো আসলে বেশ কমপ্লিকেটেড, হ্যাঁ, কারণ তোমাদের শুধু বলে দেয় ওরা ফেরিম্যাগনেটিজমটা কিভাবে হইলো, আদার কেস বলে না যে এরকম না হইলে কি হইতো। হ্যাঁ, আমি প্রথমে বলি ফেরিম্যাগনেটিজমটা কিভাবে হয়। খুব বেশি কিছু বাকি নেই, আমাদের মাত্র 2-3টা স্লাইডই বাকি। আমি জাস্ট তোমাদের একটু, আচ্ছা লাস্টটা আগে দেখাই দিই, সফট আর হার্ড ম্যাগনেটটা। সফট আর হার্ড ম্যাগনেট হচ্ছে এই যে হিস্টেরিসিস যার খুব উইক এটা হচ্ছে সফট, হিস্টেরিসিস যার খুব হার্ড সেটা হচ্ছে হার্ড ম্যাগনেট। আমার আসলে এগুলো খুব সিম্পল জিনিস, আমার আসলে পড়াইতে ইচ্ছে করছিল না, আমি এগুলো দেখি নাই, তোমরা একটু দেখে নিও, দরকার নেই খুব একটা। যার এনার্জি কম সেটা সফট ম্যাগনেট, যার এনার্জি বেশি সেটা হার্ড ম্যাগনেট। এগুলো উইক ম্যাগনেট জন্য ইউজ হয়, হার্ড ম্যাগনেট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য ইউজ হয়, ঠিক আছে। এটা খুব সিম্পল জিনিস। আমি শুধু তোমাদের ফেরি ম্যাগনেটিজমটা বোঝাবো এখন। ফেরি ম্যাগনেটিজমটা একটু ক্রিটিক্যাল। তোমরা জানো যে এ বি টু ও 4 এটাকে কি স্ট্রাকচার বলে? ফাইনাল। স্পাইনাল। এটা হচ্ছে Fe, এটা হচ্ছে Fe2, এটা হচ্ছে O4, এটা কি 3+, তাই না? এটা হচ্ছে 2+, এগুলো এগুলো তোমরা ক্রিস্টাল স্ট্রাকচারে গেলে পাবা। এটা হচ্ছে 2-, চার্জ ব্যালেন্স হচ্ছে -8 +6 +2, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, অ্যাটম কয়টা? 8টা, রাইট? 7টা না স্যার? এ বি 2 মানে 3টা আর ও 4। সরি, না, অক্সিজেন অ্যাটম কয়টা? 4টা। জি স্যার, অক্সিজেন 4টা। অক্সিজেন অ্যাটম 4টা। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে FCC, রাইট? স্পাইনালে। তাহলে এটা হচ্ছে অক্সিজেন, O2 লিখি। অক্টাহেড্রাল সাইড কয়টা হবে FCC তে? 4টা। আর অ্যাটমে একটা অক্টাহেড্রাল FCC তে, তাই না? FCC এর অক্টাহেড্রাল কয়টা? 4টা। টেট্রাহেড্রাল কয়টা? 8টা। 8টা। আমরা Ab2O4 এর যে স্ট্রাকচার দেখি ওটাকে 1/8 বলা হয়, মনে পড়ে সব সময় ছোট স্ট্রাকচারটাকে 1/8 অফ ইউনিট সেল। তার মানে টোটাল ইউনিট সেলে আসলে 32 অক্সিজেন থাকে, ঠিক আছে। বাট ওখানে যাওয়ার প্রয়োজন নাই, আমরা ছোট স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেইন করতে পারবো। কি সমস্যা দেখতে পাচ্ছ কি? আপনার স্যার লেখাগুলোই দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমরা ছোটটা দিয়ে দেখাই। এখন এখানে কয়টা অক্টাহেড্রাল? 4টা। আর টেট্রাহেড্রাল কয়টা? 8টা। এখন এখানে Fe3+ কয়টা আছে? 2টা। জি স্যার। এই 2টা Fe3+ অক্টাহেড্রালে যাবে। তাহলে কতটুকু অক্টাহেড্রাল ফিল হলো? হাফ। জি স্যার। আর Fe2+টা কোথায় যাবে? টেট্রাহেড্রালে। তাহলে কতটুকু ফিল আপ হলো? 1/8। জি স্যার। এখন তুমি 32টা অ্যাটম ধরো আর 8টা অ্যাটম ধরো, একই কথা, ঘুরে ফিরে একই হবে, ঠিক আছে। 1/8 ধরো, টোটাল ধরো, সরি 4টা, অক্সিজেন 4টা এখানে, না তাহলে 4 32টা।
চারটার মধ্যে চারটা অক্টাহেড্রালে হাফ ভর্তি, ওখানে 32 হলে 16টা হাফ হবে, কোনো ম্যাটার না, ছোটটা নিয়ে বোঝো। এইটুকু বন্ধু কনফিউশন আছে? AB2O4 Fe3+, এই দুইটা যায় অক্টাহেড্রালে আর এটা যায় টেট্রাহেড্রালে, এটাই হচ্ছে স্পাইনাল স্ট্রাকচার। আর ইনভার্স স্পাইনালে কি হয়, এই যে দুইটা, এখানে দুইটা কি ছিল, 3+, 3+, 2+ নাকি? জি স্যার। ইনভার্স স্পাইনালে যেটা হবে, এখানে থাকবে 3+, এখানে থাকবে 3+, এখানে থাকবে 2+। ক্লিয়ার? অ্যারেঞ্জমেন্টটা Fe3+ একটা যাবে অক্টাহেড্রালে, একটা যাবে টেট্রাহেড্রালে, আর Fe2+ যাবে অক্টাহেড্রালে। ক্লিয়ার? এটাই হচ্ছে স্পাইনাল এবং ইনভার্স স্পাইনালের ডিফারেন্স। আর স্যার অক্সিজেন থাকবে কর্নারে। অক্সিজেন তো এফসিসি, ল্যাটিস পজিশন, কর্নার এন্ড সেন্টার। জি স্যার। তাহলে ল্যাঙ্গুয়েজটা মাথায় ঢুকায় নাও। হাফ অফ দ্য অক্টাহেড্রাল ইজ ফিল্ড উইথ 3+ স্পাইনালে, হাফ অফ দ্য অক্টাহেড্রাল, and 1/8 অফ দ্য টেট্রাহেড্রাল ইজ ফিল্ড উইথ 2+। সবসময় অক্টাহেড্রালে হাফ, টেট্রাহেড্রালে 1/8 হবে, কিন্তু স্পাইনালের ক্ষেত্রে হাফ ফিল আপ হবে 3+ দিয়ে, আর ইনভার্স স্পাইনালের ক্ষেত্রে 3+ এবং 2+ দিয়ে। আচ্ছা, এখন আমরা আবার এই জায়গাটা একটু যাই, ল্যাঙ্গুয়েজটা একটু দেখি, এখানে কি লেখা হচ্ছে দেখতে পাচ্ছ তো না? Spinal and inverse spinal are two binary structure. The key difference is spinal and inverse spinal is আমরা AB2O4 বলি, B মানে 3+, তাই না? In inverse, in spinal structure, B ion occupy half of the octahedral and A occupy 1/8 of the tetrahedral, মানে 2+ টা। In inverse spinal, all A cation মানে 2+ and half of the B মানে 3+ occupy করে octahedral half and 1/8 of the tetrahedral by 3+, যেটা বললাম 3+ টা দুই দিকে চলে যায়, এটাই হচ্ছে ইনভার্স স্পাইনাল। যেমন Fe3O4 Fe2O4 এ এটা কি বলতো, স্পাইনাল হলো নাকি ইনভার্স হলো? ইনভার্স। ইনভার্স হয়ে গেছে, মানে এই 3+ টা এদিকে চলে আসছে, এই 2+, আমরা এই জায়গাটাকে বলি অক্টাহেড্রালের। यस স্যার। এখন একটা জিনিস বোঝাই, দেখো যে আমি পরে আরো ডিটেইলে যাচ্ছি। স্পাইনাল যদি হয়, সরি স্পাইনাল যদি হয় তাহলে কি এখানে 2+ হবে? আচ্ছা আমি ইয়েতেই যাই, নাহলে বোঝানো যাবে না, হয়তো তোমরা কেউ কেউ বুঝতেছো, কারো কারো বুঝতে সমস্যা হবে। স্পাইনাল হলে এদিকে কি থাকবে, Fe2, তাই না? আর এদিকে থাকবে Fe3। ডান দিকেরটা কি অক্টাহেড্রাল, এটা টেট্রাহেড্রাল। প্রথম একটা কথা হচ্ছে অক্টাহেড্রালের ডাইপোল একদিকে থাকে, টেট্রাহেড্রালের ডাইপোল আরেকদিকে থাকে। ক্লিয়ার? কিছুটা বুঝলাম স্যার। ওকে, কেন থাকে আমরা এক্সপ্লেইন করব। অক্টাহেড্রালে কি দুই রকম আছে? দুই রকম না একরকম নাকি? यस স্যার। একরকম থাকলে তো ফেরোম্যাগনেটিজম, তারা তো একই দিকে ফিরে থাকবে, কোনো কোশ্চেন আছে? এরাও একই দিকে থাকবে। কোশ্চেন হচ্ছে ওরা কেন নিচের দিকে, ওরা কেন উপরের দিকে, রাইট? অক্টায় কেন উপরে আর টেট্রায় কেন নিচে, এটা একটা কোশ্চেন হতে পারে, রাইট? জি স্যার। আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্পাইনাল, ইনভার্সে কি হচ্ছে, এটা হচ্ছে 3+ নাকি? ইনভার্স স্পাইনাল এটা হচ্ছে 3+, আর এই পাশে কি আছে 3+ এবং 2+, না? यस স্যার। এখন এরা নিচের দিকে আর এরা উপরের দিকে। এখন দুইটা কোশ্চেন আসবে, বলতো কি কি? একটা হচ্ছে এরা উপরে এরা নিচে কেন, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 3+, 2+ হওয়ার পরেও দুইজনই উপরের দিকে কেন। ক্লিয়ার? একটা কোশ্চেন হলো, এখানে কোশ্চেন ছিল খালি এই অক্টেট্রাহেড্রালের সাবল্যাটিসটা নিচের দিকে কেন এবং অক্টাহেড্রালের সাবল্যাটিস উপরের দিকে কেন, এটা হচ্ছে স্পাইনালের ক্ষেত্রে। আর ইনভার্স স্পাইনালের কোশ্চেন হচ্ছে টেট্রাহেড্রাল কেন নিচের দিকে, অক্টাহেড্রাল কেন উপরের দিকে, এবং অক্টাহেড্রালের 2+ এবং 3+ থাকলে দুইজনও কেন উপরের দিকে। কোশ্চেন দুটো ক্লিয়ার? यस স্যার। এই জায়গাটার এক্সপ্লেনেশন আমরা দেই ডাবল এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে, আর দুই দিকে দুই রকমের হওয়ার মেকানিজমের এক্সপ্লেনেশন দিই আমরা সুপার এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে। সুপার এক্সচেঞ্জ এই মাত্রই শিখেছি না তোমাদেরকে? জি স্যার। সুপার এক্সচেঞ্জ কি করে, অক্সিজেন উপরেরটাকে উপরের দিকে ফিরিয়ে দেয়, ম্যাঙ্গানিজ নিচেরটাকে নিচের দিকে ফিরিয়ে দেয়। সো মাঝখানে যদি অক্সিজেন থাকে,
অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালকে কানেক্ট করে, তাহলে কি স্বাভাবিকভাবে অক্টাহেড্রাল যেদিকে ফিরে থাকবে টেট্রাহেড্রাল উল্টো দিকে ফিরে থাকবে? জি স্যার। এটা তো ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তার মানে আমরা একটু আগে যেটা দেখে আসলাম, দুইটা 1-1-1 প্লেনের মাঝখানে অক্সিজেন থাকলে একটা 1-1 প্লেনের উপরের দিকে থাকলে একটা নিচের দিকে, তো অক্সিজেন যদি অক্টা আর টেট্রার মাঝখানে বসে তাহলে অক্টা যেদিকে যাবে টেট্রা তার উল্টো দিকে যাবে। জি স্যার। সো দিস ইজ দ্য ভেরি সিম্পল এক্সপ্লেনেশন অফ ওয়াই অক্টা এবং টেট্রা দুই দিকে থাকে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন হচ্ছে অক্টার মধ্যে দুই রকম থাকলেও কেন তারা একই দিকে থাকে? এটাকে বলা হয় ডাবল এক্সচেঞ্জ মেকানিজম। ডাবল এক্সচেঞ্জে আমরা একটু পরে যাব, এটাকে এখন লিভ করো। এখন আমরা দেখি ম্যাগনেটাইজেশন কেন আসে। আচ্ছা, এখন দেখো তোমরা মনে হয় ইন্টারে বা কোথাও অঙ্ক করেছো যে আয়রনের একটা ম্যাগনেটিক বোর্ড নাম্বার থাকে না, 4 ম্যাগনেটন, কোবাল্টের 3, ম্যাঙ্গানিজের 5, পড়েছো কখনো? না স্যার, আমরা না স্যার। আচ্ছা ইলেকট্রনের বোর ম্যাগনেটন নাম্বারের কথা শুনেছি। হ্যাঁ, আচ্ছা, মানে প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে আর কি, তো নাম্বার অফ ইলেকট্রনের উপর ভ্যারি করে, ইলেকট্রনে আছে নাম্বার অফ ইলেকট্রনের উপর ভ্যারি করে তোমার এই ম্যাগনেটাইজেশনটা, মানে তুমি এটা ম্যাথ করে বের করা যায় যে মনে করো একটা Fe2+ আছে আর এখানে দুইটা Fe3+ আছে, এই দুইজনের মনে করো Fe3+ এর হচ্ছে 3 করে, তাহলে কত? 3 2 করে 6, আর Fe2+ এর মনে করো 2, তাহলে 6 এর 2 কাটাকাটি করে ওভারঅল ম্যাগনেটাইজেশন কত হবে? 4। বোঝা যাচ্ছে? একটু বলবেন স্যার। আমি যদি এটার ম্যাগনেটাইজেশনটাকে কোয়ান্টিফাই করি, মনে করো Fe3+ হচ্ছে 2 ইউনিট করে আর Fe2+ হচ্ছে 1 ইউনিট করে, তাহলে উপরের দিকে কত আসবে? 2 2 গুণে 4, আর এখানে নিচের দিকে আসবে 1, তাহলে আলটিমেটলি কি 3 পজিটিভ থাকবে না? জি স্যার। এখন Fe3O4 এর জায়গায় এই সংকেতটা তো এখানে তো কোবাল্টও থাকতে পারতো না? মনে করো কোবাল্ট 2+, Fe3+, Fe3+, হতে পারতে, অথবা এখানে তো ম্যাঙ্গানিজ 2+ ও থাকতে পারতো নাকি? ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে না, ম্যাঙ্গানিজ এখানে আসতো, রাইট? MnO2, Mn না, সম্ভব। আমি যদি বলি Ab2O4, তো MnFe2O4, MnFe2O4 যেটা MnFe2O4, এটা যদি হয় তাহলে Fe3 দুটো এখানে আসবে, রাইট? আর ম্যাঙ্গানিজটা আসবে এখানে, রাইট? এখন ম্যাঙ্গানিজ বা এই অ্যাটমের উপর ডিপেন্ড করে টোটাল ম্যাগনেটাইজেশন কি 0 হতে পারে? বলো। এখানে তো যে কেউ বসতেছে, এমন কেউ কি বসতে পারে যার ম্যাগনেটিক নাম্বার অনেক বেশি, ফলে সে এই দুইটা অ্যাটমকে, যদি এই ম্যাঙ্গানিজের বা যে এলিমেন্টটা বসবে তার ম্যাগনেটাইজেশন যদি আয়রনের ডাবল হয় তাহলে কি ম্যাগনেটাইজেশন 0 হয়ে যাবে না? জি স্যার। ক্লিয়ার? তার মানে এখানে যদি এমন কোনো অ্যাটম বসে যার ম্যাগনেটিক পাওয়ার আয়রন 3+ এর ডাবল, তাহলে কিন্তু দুইটা আয়রন 3+ উপরে যা দেয় ও নিচে একা তাই দিবে, তাহলে স্পাইনাল স্ট্রাকচার কি ম্যাগনেটিক হবে? এটা কি সিউরিটি দিয়ে বলা যায়? না স্যার, বলা যাওয়ার সুযোগ নাই। তার মানে এখানে যেহেতু এদিকে দুইটা 3+, এদিকে একটা 2+, এই দুইটা এলিমেন্টের কম্পারেটিভ ম্যাগনেটাইজেশনের উপর ডিপেন্ড করে স্পাইনাল ম্যাগনেটিক হইতেও পারে, স্পাইনাল ম্যাগনেটিক নাও হইতে পারে। যদি এই দুইটার টোটাল যোগফল এটার সমান হয়ে যায় তাহলে কি এটা ফেরত ছবিটা হয়ে যায় না? সরি, অ্যান্টি ফেরত ছবিটা হয়ে যায় না? এরকম হয়ে যাবে না? বোঝা গেছে? এই পয়েন্ট একটু ধরতে পারলাম না, আবার একটু বলবেন? মনে করো এখানে ম্যাঙ্গানিজ বসছে নিচের দিকে আর এখানে Fe3+ বসছে দুটো উপরের দিকে, রাইট? যদি এটা টোটাল ম্যাগনেটাইজেশন এটা টোটাল হয়ে যায় তখন ম্যাগনেটিক ডাইপোলের ছবিটা কি এরকম হয়ে যাবে? জি স্যার। আর যদি এটা বেশি হয় তাহলে নিচের দিকেরটা কম, উপরের দিকেরটা বেশি, তাই না? স্যার। তার মানে যদি এদিকটা বেশি থাকে তাহলে আমরা কি বলবো? ফেরিম্যাগনেটিজম। জি স্যার। আর এটাকে আমরা কি বলবো? অ্যান্টিফেরো। তার মানে কি একটা স্পাইনাল স্ট্রাকচার অ্যান্টিফেরো হতে পারে যদি তাদের দুই দিকেরটা ক্যান্সেল আউট হয়ে যায়, রাইট? ওকে স্যার। কিন্তু যদি ক্যান্সেল আউট না হয় তাহলে কি হয়ে যাবে? ফেরি। জি স্যার। ফেরি। এখন দেখো ইনভার্সের ক্ষেত্রে কি হয়। ইনভার্স স্পাইনালে এখানে থাকে Fe3+, রাইট? আমি Fe3+ না বলি, আমি বলি যে ইনভার্সে এখানে 3+ থাকে নিচের দিকে ফিরে, আর এখানে 3+ থাকে উপরের দিকে ফিরে, নাকি? এটাই তো। আর এখানে 2+ থাকে নিচের দিকে ফিরে, তাই না? এটাই তো ইনভার্স স্পাইনাল। জি স্যার। এটা হচ্ছে ইনভার্স স্পাইনাল, এটা হচ্ছে অক্টাহেড্রাল আর এটা টেট্রাহেড্রাল। আর স্পাইনাল হলে কি হতো? এটাও 3+, এটাও 3+, এটা 2+, এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, ইনভার্সে যখন এটা হয় তখন এখন A B C D আয়রন নিকেল কোবাল্ট যাই হোক
এই 3+ আর এই 3+ কি কাটাকাটি যাবে? জি স্যার। কারণ একজন উপরে একজন নিচে, ফলে 2+ will always give magnetization. There is no scope of cancellation. So inverse spinel is always ferromagnetic. এটা যদি এদিকে যায় এটা আসবে এদিকে, বোঝা গেছে? ওকে স্যার। ক্লিয়ার? সো ইয়েস স্যার। স্পাইনালের ক্ষেত্রে ক্যান্সেল আউটের সুযোগ আছে, আমরা জানি না কে কোন এলিমেন্ট, কিন্তু এখানে 3+ বিটা তো সেম। তুমি নিকেল ঢুকাইতে পারো, কোবাল্ট ঢুকাইতে পারো, ম্যাঙ্গানিজ ঢুকাইতে পারো, কিন্তু 3+ বিটা তো সেম ম্যাঙ্গানিজ হবে। তুমি নয় আয়রনের জায়গায় অ্যালুমিনিয়াম ঢুকাইলা, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম, কিন্তু দুইটাকে তো অ্যালুমিনিয়াম করতে হবে। তো একটা 3+কে ক্যান্সেল আউট করে দিবে দুই দিকে, তাহলে একটা 2+ যেটা থাকবে, তাহলে ম্যাগনেটাইজেশন ইনভার্স স্পাইনালে কার জন্য আসছে? 3+ এর জন্য নাকি 2+ এর জন্য? শুধুমাত্র 2+ এর জন্য ম্যাগনেটিজম বাকি থাকবে। 2+ এর জন্য। তাহলে এই 2+ থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওভারঅল ম্যাগনেটাইজেশন। সেজন্য আমরা বলি ইনভার্স স্পাইনাল হচ্ছে আমাদের অলওয়েজ ফেরোম্যাগনেটিক। কনসেপ্ট ক্লিয়ার? তো অনেকগুলো বিষয় আমরা বুঝছি যে ফেরোম্যাগনেট বলতে কি বোঝায়। এটা দুই দিকে ফেরিম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, রাইট। ফেরিম্যাগনেটিকের দুই দিকে দুইটা ল্যাটিস থাকবে, সাব ল্যাটিস, একদিকের তুলনায় আরেক দিকের মোমেন্ট বেশি হবে। স্ট্রাকচার দিয়ে দেখাইলাম যে ইনভার্স স্পাইনাল ইউজুয়ালি কেন তোমার ইয়া হয়, ফেরি হয়, কিন্তু এটা ইয়েও হতে পারে, অ্যান্টিফেরো হতে পারে যদি ক্যান্সেল আউট হয়ে যায়। যদি বন্ডিং এর সময় অল ইলেকট্রন রিঅ্যাকশনে চলে যায়, কোনো বিচ্ছিন্ন ইলেকট্রন না থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়ে যেতে পারে। বাট ইনভার্স ইজ অলওয়েজ ইয়ে। এবং এটাও তোমাদেরকে বলছি যে কেন অক্টা এবং টেট্রা দুই দিকে থাকে, কেন এটা ফেরো হইলো না, সবাই কেন একদিকে ফিরে গেল না? বিকজ অফ সুপার এক্সচেঞ্জ মেকানিজম। একটা জিনিস শুধু বাদ গেছে, সেটা হচ্ছে ডাবল এক্সচেঞ্জ মেকানিজম। যে দুইজন যখন এক জায়গায় আসলো, কিভাবে তারা একদিকে, এরাও তো আবার একদিকে চলে যেতে পারতো না? যদি 2+, 3+ দুই দিকে যায়, কেন যায় না? কেন তারা একইভাবে থাকে? সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সুপার এক্সচেঞ্জ মেকানিজমটা এটা খুব ক্লিয়ারলি আমি আনি নাই, যতটুকু শর্টলি আনছি সেটাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সুপার এক্সচেঞ্জ মেকানিজম। সুপার এক্সচেঞ্জ মেকানিজমটা আসলে কি হয় দেখো, যদিও Fe2+, Fe3+ পাশাপাশি আছে, আসলে ওরা Fe2+, Fe3+ বোঝা যায় না। Fe2+ কতক্ষণ 3+ হয়, কতক্ষণ 3+ আবার 2+ হয়, বুঝতে পারছি? তুমি যদি একই জায়গায় 2+ এবং 3+ কে রেখে কন্টিনিউয়াসলি রেডিয়েটিভের মতো করে 2+ কে 3+ বানাও, 3+ কে 2+ বানাও, তারা কি নিজে বুঝতে পারবে সে 2+ না 3+? ফলে সবাই মানে ইলেকট্রনগুলো মানে জাম্প করতে থাকে, রাইট। 2+, 3+ যায়, 3+, 2+ যায়, 2+, 3+ যায়, 3+, 2+ যায়। ফলে আমরা দেখতে মনে করছি 2+ এবং 3+, এটা কিন্তু অক্টাহেড্রাল, এটা অক্টাহেড্রাল। দেখো 2+, 3+ দুইজনই অক্টাহেড্রালে বসে আছে, কিভাবে আছে? তারা কি একজন একজনের সাথে ইন্টারঅ্যাকশন করে না? করে না, কারণ এই 2+টা একটু পরে 3+ হয়ে যায়, এই 3+টা একটু পরে 2+ হয়ে যায়। তারা আসলে সব একই ধরনের। কিভাবে হয়? দিস ইজ কল্ড সুপার এক্সচেঞ্জ মেকানিজম। অক্সিজেন যখন অক্টা এবং টেট্রার মাঝখানে বসে, ডাবল এক্সচেঞ্জ। অক্সিজেন যখন এই জায়গাটায় বসে, এই অক্সিজেন কি করে দেখো, এই অক্সিজেন কিন্তু 180 ডিগ্রিতে থাকে, দেখছো? ওই এর মতো করে। ফলে এটাকে নিচের দিকে ফিরিয়ে দেয়, এটাকে উপরে। কমপ্লেক্সিটি অনেক আছে, অক্সিজেন তো 180 না, অনেকের সাথে 90 করে, 30 করে, অনেক কিছু ঘটে। বাট সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে এটা 180 থাকার কারণে এটা নিচের দিকে আর এটা উপরের দিকে আছে। সুপার এক্সচেঞ্জ কাজ করে এই দুইটার মাঝখানে, এটাও কিন্তু 180। ডাবল এক্সচেঞ্জ না, ডাবল এক্সচেঞ্জ, সরি আমি এটা বারবার ভুল করছি। ডাবল এক্সচেঞ্জ এটার মেকানিজমটা খেয়াল করো। এটা যে কাজটা করে, এই যে Fe2+ ইলেকট্রন কি 3d6? জি স্যার। আর Fe3+ টা হচ্ছে 3d5। জি স্যার। এই Fe2+ টা করে কি হঠাৎ করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে সে কি হয়, Fe3+ হয়ে যায়। এই Fe2+ যদি Fe3+ হয়ে যায়, এই ইলেকট্রনটা করে কি অক্সিজেন রিসিভ করে। যদি এই ছবিটা খুব ক্লিয়ার না, হ্যাঁ, ওরা আসলে ব্যাখ্যাটা ক্লিয়ার করে। দেখো এটা হচ্ছে 3d6, অক্সিজেন 2- কিন্তু 6টা ইলেকট্রন থাকে, 2p6 থাকে, তাই না? ছবিতে দেখে ঠিক বোঝা যাচ্ছে না জিনিসটা কি ঘটতেছে। বিষয়টা অনেকটা এরকম, ওরা নামকরণের সাথে পেঁচায় ফেলছে, তুমি ভালো করে খেয়াল করে দেখবা। এই ইলেকট্রনটা যখন এখানে আসতে নেয়, অক্সিজেন তার ইলেকট্রনটা এখানে দিয়ে দেয়, বোঝা গেছে? অক্সিজেনের কিন্তু 6টা ইলেকট্রন, 1s2 2s2 2p6, নরমালি 2p4, অক্সিজেনের হচ্ছে 2p6, 6টা ইলেকট্রন। Fe2+ কি করে, এই ইলেকট্রনটাকে অক্সিজেনকে নিতে বলে। অক্সিজেনের তো 6টা, অক্সিজেন ফুল, অক্সিজেন কি করে, তার একটা ইলেকট্রনকে এই Fe3+ কে দিয়ে দেয়। তখন ডান দিকের Fe3+ টা হয়ে যায় কি Fe2+, আর বাম দিকের Fe2+ টা কি হয়ে যায় Fe3+। ইন্টারমিডিয়েট স্টেটে কি হয় বলতো? ইন্টারমিডিয়েট স্টেটে সে সামান্য একটু সময়ের জন্য ও তো 2- একটা ইলেকট্রন দিলে কি অক্সিজেন মাইনাস হয়ে যাবে না, 1-? ঠিক বলছি কি? জি স্যার। হ্যাঁ, দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে।
মোমেন্টের জন্য সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে 1- হয়, যদিও অ্যারো থেকে এটা বোঝা যাচ্ছে না। ওরা এখানে 2- এখানে 1- লেখছে, কারণ আমি ক্লিয়ার না, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে 2- এবং 1- একটা ইন্টারমিডিয়েট স্টেপে হয়। সে মোমেন্টের মধ্যে তার ইলেকট্রনটা এঁকে দেয়, দেওয়ার সাথে সাথে সে 1- হয়, হুইচ ইজ আনস্টেবল। 3+টা 2+ হয়, 1- হওয়া মাত্রই সে আবার এর থেকে একটা ইলেকট্রন নিয়ে আবার 2- হয়ে যায়, কিন্তু ও কিন্তু ঠিকই আবার 3+ হয়ে যায়। তার মানে এই 2+টা একবার 3+ হয়, 3+টা 2+ হয়, 2+টা আবার 3+ হয়, 3+টা আবার 2+ হয়। এভাবে ডাবল এক্সচেঞ্জের মাধ্যমে ইলেকট্রনটা ডাবল এক্সচেঞ্জ করে, বেসিক্যালি হোপিং, এটা ডাবল হোপিং করে, ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে, এখান থেকে এখানে জাম্প করে, এই ডাবল এক্সচেঞ্জের মাধ্যমে 2+ এবং 3+ তাদের মধ্যে একটা ব্যালেন্স মেইনটেইন করে, ফলে তারা একই দিকে থাকে, তারা অলওয়েজ প্যারালাল। সুপার এক্সচেঞ্জের মাধ্যমে তারা অপোজিট, এটা ইনভার্স স্ট্রাকচার, ফলে এদিকে একটা 3+ উপরে একটা 3+ নিচে, এটা আয়রন হোক, অ্যালুমিনিয়াম হোক, 3+ এনি এলিমেন্ট হোক, ম্যাঙ্গানিজ হোক, এটা একটা নাই করে দেয়, এইটুকুই হচ্ছে তোমার ম্যাগনেটিজম দেয়। দ্যাটস অল অ্যাবাউট ফেরিম্যাগনেটিজম। স্যার কিন্তু কিন্তু যখন এই হপিংটা হলো তখন এই ইলেকট্রনের স্পিনের ডাইরেকশন যে ঠিক থাকলো সেটা কি করে মেনটেন করা হলো? স্পিনের ডাইরেকশনটা তো ঠিক থাকতেছে, তুমি যদি পড়তে যাও তাহলে দেখবা যে এই সুপার এক্সচেঞ্জ মেকানিজমের মেইন সুবিধাটাই হচ্ছে যে স্পিনের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না বলে। কারণ দেখো, প্রথমত দেখো এই ছবিটা দেখো, এটা কি Fe2+ না? এটা তো Fe2+, Fe2+ এর ইলেকট্রনটা নিচের দিকে এখানে, তাই না? তুমি যখন 3+ থেকে 2+ করবা তখন কি করতে হচ্ছে, এই ইলেকট্রনটা দিতে হচ্ছে অক্সিজেনকে, আর অক্সিজেন একটা ইলেকট্রন দিচ্ছে এটাকে, অক্সিজেন কিন্তু এই ইলেকট্রনটা দিচ্ছে না। কেন দিচ্ছে না বলতো? কারণ অক্সিজেন যদি এই ইলেকট্রনটাকে এখানে দেয়, পলিন নীতি অনুযায়ী এখানে আনার পর ওই ইলেকট্রনটার স্পিনকে আবার উল্টা ঘুরাইতে হবে। জি স্যার। যেটা হাই এনার্জি ফেভার করে। তুমি ডিটেইল এক্সপ্লেনেশন গেলে পাবা এটা নেটে, যে এই ইলেকট্রনটাকে কেন বক্স করে দিচ্ছে। তুমি যেটা বললা, কারণ হচ্ছে সে সেম স্পিনকে নিবে। কারণ এই জায়গায় কোন স্পিন লাগবে বলো তো? এই জায়গায় আপার স্পিন লাগবে। তুমি যদি এই আপার না দিয়ে লোয়ার দাও, তাহলে এই লোয়ারটা এখানে চলে আসবে, খুবই ন্যাচারাল। সেক্ষেত্রে আবার আনস্টেবল হয়ে যাবে, সেটাকে আবার ফ্লিপ এ তো লোয়ার দিবে না, সে তো লোয়ার দিবে না, কারণ Fe3+ নিচের দিকে আছে। প্রথম কে দিচ্ছে? প্রথমে কিন্তু ও দিচ্ছে। ও কি দিবে? ও যেহেতু লোয়ার, ওরা আপার লাগবে, ওকে আপার দিবে। এরপরে ঘটনাটা কি করবে, যখন এদিক থেকে ওদিকে যাবে আবার সে এদিক থেকে আপার দিবে। সো ও যে অক্সিজেন যখন ইলেকট্রন দেয়, অক্সিজেন আগে দেখি Fe3+ এর 5টা ইলেকট্রন কি লোয়ার না আপার। যদি 5টা আপার থাকতো সে একটা লোয়ার দিত। দরকার হলে আমি এই জায়গাটা তোমাকে আবার একে দেখাই একটু। সেটা হচ্ছে এই প্লাসের Fe2+ গুলো যদি উপরের দিকে থাকে 3, 4, 5, আর এই পাশে গুলা কি 1, এটা তো প্যারালাল নাকি? এটা তো আগেই বলছি, এটা প্যারালাল থাকে। হ্যাঁ, আর যদি তোমার এটা লোয়ার চলে যায়, তাহলে অক্সিজেনের লোয়ারটাও এখানে চলে আসবে। আবার এরা যদি সবাই নিচের দিকে থাকতো তখন আপারটা যেত, আপার যদি যেত এখান থেকে আপারটা এখানে আসবে। তার মানে এই সুপার এক্সচেঞ্জ মেকানিজমে কোনো স্পিনের ভেরিয়েশন হয় না, একদম সেম স্পিনটাই শুধু এক সাইড থেকে এক সাইডে চলে যায়। এবং এই কারণে তোমার এটা এনার্জিক্যালি হাইলি ফেভারেবল, এনার্জেটিক্যালি। এবং যে কারণে আমরা দেখতে পাই সুপার এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে আমরা প্যারালাল অ্যালাইনমেন্টটা ধরে রাখতে পারি। সো মোটামুটি ভাবে এটা হলো তোমার বেসিক কনসেপ্ট আমাদের 5 টাইপস অফ ম্যাগনেটিজমের সাথে ডাইইলেকট্রিকের অনেক রিলেশন আছে। স্যার ফাইনালি আমার কোশ্চেনটা ছিল যে আমরা যখন সুপার এক্সচেঞ্জ মেকানিজম দেখাই টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল মধ্যে, তখন টেট্রাহেড্রাল আয়রন অক্সিজেন আর অক্টাহেড্রাল আয়রন তাদের মধ্যে কি স্যার 180 ডিগ্রি অ্যাঙ্গেল মেনশন থাকে, নাকি যেরকম ছবি দেখানো হচ্ছে অ্যাঙ্গেলটা একটু স্কিউড থাকে? এখানে অ্যাঙ্গেল সম্পর্কে, অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স সম্পর্কে খুব একটা কিছু বলা হয় না সুপার এক্সচেঞ্জে। এখানে অ্যাঙ্গেল সম্পর্কে বলা হয় না, সরি ডাবল এক্সচেঞ্জে সুপার এক্সচেঞ্জে বলা হয় যে 180 ডিগ্রি একটা খুব ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, কিন্তু আমরা ডাবল এক্সচেঞ্জে সেটা দেখি না, আমি পাইনি এখনো ডাবল এক্সচেঞ্জে অ্যাঙ্গেল নিয়ে এক্সপ্লেনেশন দেখিনি। ঠিক আছে, সম্ভবত অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, কারণ হলো এটা হোপিং তো, ইলেকট্রন শুধু জাম্প করে। হ্যাঁ, তোমার অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন তোমার ওই যে সিগমা বন্ড পাই বন্ড গুলা হয় তখন, বুঝছো? কিন্তু স্যার অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল এ দুটোর মাঝখানে কি অ্যাঙ্গেল 180 ডিগ্রি? যদি তা না হয় তাহলে এখানে সুপার এক্সচেঞ্জ কাজ করছে কি করে? কোনটা? হ্যাঁ, সেটা তো আমি বলেছি 180, এবং 180 না হলে যে সুপার এক্সচেঞ্জ হবে না তাও কিন্তু না, এমন কিন্তু কোনো কিছু বলার নাই যে 180 না হলে হবে না। 180 ইজ দ্য মোস্ট ফেভারেবল সিচুয়েশন। আমি আনতে চাচ্ছিলাম, ওখানে 4টা ফ্যাক্টর ছিল, টোটাল 4টা ফ্যাক্টর মিলে কন্ট্রোল করে তোমার সুপার এক্সচেঞ্জ মেকানিজমকে। এর মধ্যে 2টা ছিল, একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা ছিল অরবিটাল ওভারল্যাপিং, ডিগ্রি অফ ওভারল্যাপিং, তারপরে আছে তোমার
অ্যাঙ্গেল, ডিগ্রি অফ ওভারল্যাপিং, আরো দুইটা কি জানা ছিল, অনেকগুলো ফ্যাক্টর। 180 না থাকলেও যে সুপার এক্সচেঞ্জ হবে না তা কিন্তু বলার সুযোগ নাই। আবার 180 থাকা যে সুপার এক্সচেঞ্জের জন্য এসেনশিয়াল সেটা বলার সুযোগ নাই। ঠিক আছে, 180 ডিগ্রি। ইভেন তুমি কোরাতে যদি আলোচনাগুলো দেখো তাহলে দেখবো অনেকে বলে যে অ্যাঙ্গেলের ইফেক্টটা কম, বাট অনেকে বলে যে না অ্যাঙ্গেলের ইফেক্টটা অনেক বেশি। ঠিক আছে, সো অনেকগুলো বিষয় এখানে কাজ করে। সো অ্যাঙ্গেলের ব্যাপারটা ডাবল এক্সচেঞ্জের ক্ষেত্রে ডিটেল বলা নাই। কারণ একটা হচ্ছে জাস্ট ফেস টু ফেস, যেটাকে আমি বলছিলাম বারবারই, যে তোমরা পড়লে দেখবা যে একটাকে ওরা এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে ইফেক্ট যে ইলেকট্রন একদিকে আছে আরেকটাকে ফিরে আছে, একটা হচ্ছে হুপিং, ইলেকট্রন জাম্প করে। হ্যাঁ, জাম্প করার ক্ষেত্রে সম্ভবত অ্যাঙ্গেলের ইফেক্টটা কম, কিন্তু যখন অ্যালাইনমেন্টের বিষয় আসে তখন অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, কিভাবে ওভারল্যাপ করতেছে। কারণ অ্যাঙ্গেলের উপর কি ডিপেন্ড করে জানো? অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ওর এখানে তো অনেকগুলো অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, তোমরা ছবিগুলো দেখছো, এস হচ্ছে রাউন্ড, পি হচ্ছে তিনটা পাতার মতো, ডি হচ্ছে এক এক দিকে ফিরে আছে। তো আরেকটা অ্যাটম পাশে আসলে ডিপেন্ড করে অক্সিজেনের পি অরবিটাল বা একটার পি অরবিটাল আরেকটার কি ডি জেড এর সাথে ওভারল্যাপ করবে, নাকি ডি এক্স ওয়াই এর সাথে ওভারল্যাপ করবে, নাকি ডি জেড স্কয়ার এর সাথে ওভারল্যাপ করবে। ক্লিয়ার? অ্যাঙ্গেলটা কিন্তু ওই কারণে ইম্পর্টেন্ট। ওকে স্যার। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যে একটা অ্যাটমের এক অরবিটাল আরেকটা অ্যাটমের কার সাথে ইয়ে করবে। একটা অরবিটাল উপরের দিকে একটা সাইডে, যদি পাশাপাশি আসে সাইডগুলো ওভারল্যাপ করবে, যদি অ্যাঙ্গেল করে আসে তাহলে একটা সাইডের সাথে একটা পি অরবিটাল ওভারল্যাপ করবে। তো সেই কারণে অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। আর স্যার অ্যাকচুয়ালি Fe2+ এবং Fe3+ এর মাঝখানে তো অ্যাকচুয়ালি একটা অক্সিজেন আছে, অক্সিজেনের তো আবার sp2 অরবিটালও কাজ করতে পারে, বিশেষ করে তার যে লোন পেয়ার ডোনেট করে, ফলে সেখানেও একটা অ্যাঙ্গেলের ইফেক্ট থাকতে পারে। বাট এখানে কিন্তু মেইন বিষয়টা অ্যাঙ্গেলের নাই, কারণ এখানে ইলেকট্রনটা ডি থেকে এসে ডিতেই যাচ্ছে। একটু যেটা বললাম, অ্যাঙ্গেলটা কখন ইম্পর্টেন্ট, কে কার সাথে ওভারল্যাপ করতেছে, যেটা সুপার এক্সচেঞ্জে বেশি ইম্পর্টেন্ট। যেখানে বলা হয়েছিল মনে আছে অক্সিজেনের পি ডিজেড এর সাথে ওভারল্যাপ করতে হবে। জি স্যার। সাথে 180। আমরা স্যার ডাবল এক্সচেঞ্জে যে আমরা এই 100টি দেখতে পাই, এটা না হলেও চলতো। শুড বি, তাই মনে হয়, কারণ আমার এখানে ইলেকট্রন ডি থেকে ডিতে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি এমন কোনো অ্যাঙ্গেল হয় যে ডি থেকে ডিতে দেওয়া কঠিন হয়ে যায় তাহলে মেবি ডিফিকাল্ট হতে পারে। এই জন্যই বললাম এখন যারা এটা নিয়ে কাজ করে, তুমি দেখবা পেপার আছে শুধুমাত্র একটা ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার নিয়ে পাবলিকেশন আছে। মানে ওরা দেখাইছে যে স্ট্রাকচার কিভাবে ভেরিয়েশন করতে থাকলে এটা যাইতে পারে না, কত রকম ডিফিকাল্ট, এখানে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যাবাউট হিয়ার। এই হলো তোমাদের মোটামুটি কভার করলাম। তোমাদের এই কোর্সটা আমি কিন্তু ফার্স্ট টাইম নিয়েছি এবার, তো টোটালটাই নতুন করে ডিজাইন করা। আমি হয়তো নেক্সট ইয়ারে চেষ্টা করবো এটাকে কিছু কনসাইজ করতে বা আরো কিছু অ্যাড করতে। কতটুকু শিখতে পারছো তোমরা জানি না, এটা যদি আসলে টোটাল মানে ক্লাসরুম ক্লাস হতো তাহলে হয়তো ইন্টারাকশনটা তোমাদেরকে আরো ভালো বোঝানো যেত। ইটস এ ডিফিকাল্ট কোর্স, সো ফাইনাল এক্সাম রিটেন হলে ইট কুড বি, মানে ইন মাই ভিউ ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট কোর্স ইন আন্ডার গ্রাজুয়েট লেভেল। টার্ম ফাইনালে ফেস করার জন্য সবচেয়ে কঠিন এক্সাম এটা 4 বছরের মধ্যে। তো সেদিক থেকে তোমাদের একটা সুবিধা আছে, বাট যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করে জিনিসগুলো খুব কাজে লাগবে। বিশেষ করে যারা অ্যাডভান্স ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবা তাদের অপটিক্যাল ইলেকট্রনিক স্ট্রাকচার, ওই স্ট্রোডিঞ্জার কম বুঝলেও সমস্যা নাই, কিন্তু অপটিক্যাল স্ট্রাকচার, ব্যান্ড স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার এগুলো খুব ভালো মতো বোঝা দরকার, তাহলেই একমাত্র ভালো ভালো কাজ করতে পারবা। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? স্যার রোল 11 ঢুকতে দেরি হয়েছিল অ্যাটেন্ডেন্স। 11 তোমরা তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছ মনে হয় সব, না? জি স্যার দিয়ে দিয়েছি সব। স্যার রোল 19। আমি রোলগুলোকে আরেকবার বলি, 9 আসছো, 11 আসছো, হ্যাঁ? জি স্যার 11 আসছে। 19 আসছো, 20, 36, 13 ব্যাচ 20, 29। তোমাদের কি এক্সাম নিয়ে কিছু বলা হয়েছে এখনো, ফাইনাল এক্সাম নিয়ে? না স্যার আমরা কোনো গাইডলাইনই জানি না এখনো কোনো গাইডলাইন জানো না? ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে স্যার আপনি কি 4-2 তে ক্লাস নেবেন আমাদের? তোমাদের কি ইয়ার কোর্সটা হয়ে গেছে? ওই যে হিট ট্রিটমেন্টের একটা কোর্স আছে যে, মনে হয় এবার আমিনুল স্যার নিয়ে নিয়েছে। আমিন স্যার নিতেন না? হ্যাঁ, আমি ওইটা আগে মাঝে মাঝে নিতাম। 4-2 তে আমি ইউজুয়ালি নেই না, কারণ 4-2 তে কোর্সগুলোতে মজা পাই না আমি কোনোটাতেই। আমি ইউজুয়ালি আসলে হিট ট্রিটমেন্ট একসময় নিতাম, এখন ছেড়ে দিছি, ওইটা ডিফারেন্ট টাইপ। এখন আসলে আমি শুধু ক্রিস্টাল স্ট্রাকচার, ফেজ ডায়াগ্রামটাও ছেড়ে দিব সামনে, ভাবতেছি থার্মোটা পড়ানোর ইচ্ছা আছে আমার এক সময়। এই কোর্সটা আমার মেইন ইম্পর্টেন্স আর কি, এটা ধরে রাখো। আর মাস্টার্স যারা করবা তারা সিরামিক্স ফর অ্যাডভান্স অ্যাপ্লিকেশন, ওটা আসলে কোর্স, ওটা আসলে সিরামিক ফর অ্যাডভান্স বলে, বুঝছো? কিন্তু ওই কোর্সটাতে সম্ভবত তোমাদের আসলে এরকম অ্যাডভান্স কিছু পড়ানো হয় না। ওটা কি 4-2 কোর্স না? জি স্যার। আমার মনে হয় ওইটাতে এগুলা পড়ানো হয় না। ওইটাতে তোমার
অপটিক্যাল ম্যাগনেটিক এগুলো কি পড়ায়? আমি ভুলে গেছি, আমার মনে হয় না পড়ানো হয় বলে। অরিজিনাল কন্টেন্ট দেখতে হবে, আমার মনে হয় শরীফ স্যার পড়ান মোস্ট প্রবাবলি। ওটা এই প্রপার্টি গুলো নিয়ে পড়ানো হয় না, ওটা আমার ধারণা হয় ডিরেক্টলি অ্যাপ্লিকেশন কন্টেন্ট পড়ায় অথবা অন্যরকম কিছু পড়ানো হয়। দ্যাট ইজ নট এ ডিফিকাল্ট কোর্স, ওটা অনেক ইজি। আচ্ছা, আর তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ যদি তোমরা মাস্টার্সে আসো। মাস্টার্সে আমার দুইটা কোর্স আছে, একটা কাইনেটিক্স, একটা হচ্ছে এক্স রে রিফ্লেকশন। সেখানে ইনশাল্লাহ দেখা হবে আবার। স্যার রোল 20 প্রেজেন্ট ছিল। রোল 20 এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এক মিনিট। রোল 20 ওকে, ঠিক আছে তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক স্যার ইউ। থ্যাংক ইউ।